সরি, একটু দেরি হয়ে গেল। কম্পিউটারটা একটু হঠাৎ করে আপডেট নিচ্ছিল, এই কারণে একটু দেরি হয়ে গেল। তো যারা অলরেডি যুক্ত হয়ে গেছে তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা, আমার ভয়েস ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, একটু কমেন্ট করে জানিয়ে দাও তো যারা অলরেডি যুক্ত হয়ে গেছে। ঠিক আছে দাদা, এত লেটে যে কম্পিউটার আপডেট নিচ্ছিল, হঠাৎ করে অন করার পরে দেখি যে কম্পিউটার আপডেট নিচ্ছিল। ওকে, তো আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। জ্যামিতিক আলোক বিজ্ঞান অধ্যায়ের আজকে হচ্ছে অষ্টম ক্লাস। তো আশা করি তোমরা আগের ক্লাসগুলো ঠিকঠাক মতো করতেছো। সিরিয়াল মেনটেন করে ক্লাসগুলো যদি না করো তাহলে কিন্তু অনেক টপিক বুঝতে পারবে না। সো আশা করব তোমরা সেইভাবে একেবারে সিরিয়াল মেনটেন করে ক্লাসগুলো করতেছো। তো চলো আমরা শুরু করে দিই। চলো আমরা আজকের ক্লাসে প্রথম যে টপিকটা পড়বো সেটা হচ্ছে সরু প্রিজম। সরু প্রিজম, প্রিজমে আলোর প্রতিসরণের ব্যাপারটা আমরা আলোচনা করছি। তো আজকে সরু প্রিজম নিয়ে আলোচনা। সরু প্রিজম কাকে বলে? যে প্রিজমের প্রিজম কোণ 4 ডিগ্রি থেকে 6 ডিগ্রির মধ্যে, আমাদের বইতে এটা লেখা আছে। আবার কিছু ধরো যে অন্যান্য বইগুলোতে, বাইরের দেশের অন্যান্য বইগুলোতে লেখা আছে 10 ডিগ্রি বা তার কম। যে প্রিজমের প্রিজম কোণ 10 ডিগ্রি বা তার কম তাকেই বলা হয় সরু প্রিজম। কিন্তু আমাদের বাংলাদেশের বোর্ড বইগুলোতে লেখা হয়েছে যে যে প্রিজমের প্রিজম কোণ 4 ডিগ্রি থেকে 6 ডিগ্রির মধ্যে, খুবই ক্ষুদ্র ক্ষুদ্র কোণ, ক্ষুদ্র কোণের প্রিজম কোণ বিশিষ্ট প্রিজমকে বলা হচ্ছে সরু প্রিজম। তাহলে আসো একটু সংজ্ঞাটা লিখি। যে প্রিজমের যে প্রিজমের প্রিজম কোণ, প্রিজম কোণ কোনটা? আলোকরশ্মি আপতিত হবে যে তলে, আর যে তল থেকে নির্গত হবে, অর্থাৎ প্রতিসারক তলদ্বয়ের মধ্যবর্তী কোণ। তাহলে যে প্রিজমের প্রিজম কোণ 4 ডিগ্রি থেকে 6 ডিগ্রি এর মধ্যে, তাদের বা তাকে সরু প্রিজম বলে, তাকে সরু প্রিজম বলে। দেখো, যদি দুইটা প্রতিসারক তল পরস্পরের সাথে সমান্তরাল থাকে তাহলে সেই ক্ষেত্রে আলোর বিচ্যুতি হয় না। আলোকরশ্মি যখন নির্গত হয় দ্বিতীয় তল হতে, তখন আপতিত রশ্মির সমান্তরালে নির্গত হয়। দেখো কথাটা বুঝো কিনা। এই যে দুইটা সমান্তরাল তল, যখন দুইটা সমান্তরাল তলে আলোকরশ্মি গিয়ে আপতিত হবে, ধরো এখানে একটা প্রতিসারক মাধ্যম রাখা আছে, এখানে একটা প্রতিসারক মাধ্যম রাখা আছে, আলোকরশ্মি গিয়ে আপতিত হলো। আপতিত হওয়ার পরে এটা হচ্ছে অভিলম্ব, দেন আপতিত রশ্মিটা অবিলম্বের দিকে বেঁকে যাবে, বেঁকে গেল। তারপরে এইখানে এসে আবার একটা অবিলম্ব, এইবার যখন নির্গত হবে, এবার ঘন থেকে হালকা মাধ্যমে যাচ্ছে, তো অবিলম্ব থেকে দূরে সরে যাবে, এই যে দূরে সরে নির্গত হলো। তো এইটা হচ্ছে আপতিত রশ্মি, আর এইটা হচ্ছে নির্গত রশ্মি। দেখো, আপতিত রশ্মি আর নির্গত রশ্মি পরস্পরের সমান্তরাল। আমি যদি বলি এখানে বিচ্যুতি কোণ কত, এখানে কোনো বিচ্যুতি নাই। এই যে নির্গত রশ্মিটাকে বর্ধিত করো, আপতিত রশ্মিকে বর্ধিত করো, দেখো পরস্পরের প্যারালাল আছে, পরস্পরের সমান্তরালে নির্গত হয়েছে। তো এই কারণে এই ক্ষেত্রে বিচ্যুতি নাই, এই ক্ষেত্রে বিচ্যুতি কোণের মান 0 ডিগ্রি। কিন্তু যদি প্রতিসারক তল দুইটা এরা যদি একটু হেলানো থাকে, একটু যদি সামান্য হেলানো থাকে, ধরো সামান্য হেলাই দিলাম, এই একটা প্রতিসারক তল আর এই একটা প্রতিসারক তল, এই একটা প্রতিসারক তল আর এই একটা প্রতিসারক তল। এইবার দেখো প্রতিসারক তলদ্বয় হেলানো, প্রতিসারক তলদ্বয় পরস্পরের সাথে এই যে কোণ তৈরি করবে, যে কোণ তৈরি করবে ওটাই হচ্ছে প্রিজম কোণ। এইবার যদি আলোকরশ্মি আপতিত হয়, দেখো কি হবে। এবার আপতিত হলে, আলোকরশ্মি আপতিত হলো, এখানে অবিলম্ব, তাহলে আপতিত রশ্মি অবিলম্বের দিকে বাঁকবে। এই যে আপতিত রশ্মি এই বরাবর যাওয়ার কথা ছিল, কিন্তু এই বরাবর না গিয়ে অবিলম্বের দিকে বাঁকবে, এই যে বাঁকলো অবিলম্বের দিকে। ঠিক আছে, এবার এখানে গিয়ে যখন আবার আপতিত হলো, তখন এখানে আবার অবিলম্ব পাবে, এই যে এটা অবিলম্ব। তো এবার কি হবে, এবার যখন নির্গত হবে, দেখো আপতিত হয়ে এবার যখন নির্গত হবে তখন অবিলম্ব থেকে দূরে সরে যাবে। হ্যাঁ, অবিলম্ব থেকে এবার দূরে সরে নির্গত হবে। আলোকরশ্মি যখন এই তলে গিয়ে আপতিত হচ্ছে, আলোকরশ্মি যখন, এটা হচ্ছে অবিলম্ব, এটা হচ্ছে অবিলম্ব, তাহলে অবিলম্ব থেকে দূরে সরে যাবে।
তাহলে অবিলম্ব থেকে দূরে সরে গেল, অবিলম্ব থেকে ধরো দূরে সরে গেল, এই যে দূরে সরে গেল। দেখো এইবার এই যে আপতিত রশ্মি আর এই যে নির্গত রশ্মি এরা কিন্তু একটা কোণ তৈরি করবে। দেখো এই যে কিন্তু একটা কোণ তৈরি করবে, ঠিক আছে। যদি অনেক বেশি বাঁকে, ধরো অনেক বেশি যদি বাঁকে, যেটা প্রিজমে হয় আর কি, ধরো আলোক রশ্মি অনেক বেশি বাঁকলো, এটা হচ্ছে এখানে অবিলম্ব। তো ধরো এইভাবে যখন নির্গত হলো, ধরো এইভাবে যদি নির্গত হয়, অভিলম্ব এরকম আর কি, অভিলম্বটা ধরো এই, এটা হচ্ছে অবিলম্ব এই, দেন এবার ধরো এইভাবে নির্গত হলো। তো এইভাবে যদি নির্গত হয় তাহলে কি হবে, এই যে একটা কোণ তৈরি করবে, এদেরকে বর্ধিত করো, এই যে বর্ধিত করলে দেখো একটা কোণ তৈরি করবে, এই কোণটাই হচ্ছে বিচ্যুতি কোণ। এবার এই দুইটা হেলানো তল, এই দুইটা হেলানো তলের মধ্যবর্তী হেলানো কোণের মান এইটা না যত বাড়তে থাকবে, এটা যত বাড়তে থাকবে, এই এই আলোক রশ্মি তত বেশি বিচ্যুত হতে থাকবে। যদি দুইটা প্রতিসারক তল পরস্পরের সমান্তরাল হয় তাহলে কিন্তু কোনো বিচ্যুতি নাই, কিন্তু যদি হেলানো হয় তাহলে দেখো আপতিত রশ্মি আর নির্গত রশ্মি এরা কিন্তু একটা কোণ তৈরি করছে, তাহলে তখন কিন্তু বিচ্যুতি ঘটছে। তাহলে এই যে আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি এরা পরস্পরের সাথে একটা কোণ তৈরি করতেছে যখন তল দুইটা হেলানো হচ্ছে, অর্থাৎ প্রিজম হচ্ছে, তাহলে এখানে এই যে ডেল এর মানটা থাকছে। এখন আমরা সরু প্রিজমের ক্ষেত্রে ব্যাপারটা দেখতে চাই। সরু প্রিজমে এই হেলানো তলের দুইটা হেলানো তলের দুইটা হেলানো তলের যে কোণটা, এই কোণের মানটা অনেক কম। ধরো এই একটা তল, এই একটা তল, এটা হচ্ছে কোন একটা প্রতিসারক মাধ্যম, এটা হচ্ছে কোন একটা প্রতিসারক মাধ্যম। তাহলে এই প্রতিসারক মাধ্যমে এই যে কোণটা দুইটা প্রতিসারক তলের, এই তলটা আর এই তলটা প্রতিসারক তলের এই যে কোণটা, এই কোণটা প্রিজম কোণ, এবং এই প্রিজম কোণের মানটা 4 ডিগ্রি থেকে 6 ডিগ্রির মধ্যে। এটা যদি হয় তাহলে এটাকেই তখন আমরা বলবো সরু প্রিজম, এটাকেই তখন আমরা বলবো সরু প্রিজম। তাহলে আলোক রশ্মি প্রতিসারক তলদ্বয় সমান্তরাল থাকলে বাঁকে না, বিচ্যুতি কোণ শূন্য হয়। প্রতিসারক তলদ্বয় যখন পরস্পরের সাথে একটা অ্যাঙ্গেল করে থাকে, হেলানো থাকে পরস্পরের সাথে, এই যে কোণ করে থাকে, তখনই কিন্তু আলোক রশ্মির চ্যুতি ঘটে, বিচ্যুতি ঘটে। তো এই ক্ষেত্রেই আলোক রশ্মির বিচ্যুতি ঘটবে। আমরা সরু প্রিজমের ক্ষেত্রে আলোচনাটা করতে চাই। সরু প্রিজমের ক্ষেত্রে প্রিজম কোণের মান 4 ডিগ্রি থেকে 6 ডিগ্রি। ভাই আমরা প্রিজম করছি না, খুবই সহজ জিনিস প্রিজম। প্রিজমে এর মানটা 4 ডিগ্রি থেকে 6 ডিগ্রি, এটা যদি হয় তাহলে সেটাই হবে সরু প্রিজম। এবার এই সরু প্রিজমের ক্ষেত্রে ডেল্টা ফিল করান, ডেল্টা তো প্রতিসরণ, ওই ডেল্টা তো বিচ্যুতি কোণ, আপতিত রশ্মি আর নির্গত রশ্মি এরা যে কোণ তৈরি করবে সেটাই তো বিচ্যুতি কোণ হবে। এটা তো আগেও দেখাইছি, আমি এখানে জাস্ট বুঝাইছি যে দুইটা প্রতিসারক তল যদি সমান্তরাল থাকে তাহলে কোনো বিচ্যুতি হচ্ছে না, প্রতিসারক তলদ্বয় যদি কোণ করে থাকে তখনই কিন্তু বিচ্যুতি ঘটতেছে, ঠিক আছে। তাহলে প্রিজম কোণ যদি 4 ডিগ্রি 6 ডিগ্রি হয়, 4 ডিগ্রি 6 ডিগ্রির মধ্যে হয় বা তার সমান হয়, তাহলে সেটাই হচ্ছে সরু প্রিজম। এবার এই সরু প্রিজমের ক্ষেত্রে আমরা ঘটনা দেখব, সরু প্রিজমের ক্ষেত্রে আমরা বিচ্যুতি কোণের সূত্রটা আমরা দেখব। তাহলে আসো এবার সরু প্রিজমের ক্ষেত্রে ক্যালকুলেশন। সরু প্রিজমে আলোর প্রতিসরণ, সরু প্রিজমে আলোর প্রতিসরণ। সরু প্রিজমের বিচ্যুতি কোণের মানটা আপতন কোণের উপর নির্ভরই করে না। কি বললাম? সরু প্রিজমের বিচ্যুতি কোণের মান আপতন কোণের উপর নির্ভরই করে না। এবার দেখো কেন নির্ভর করে না। এই যে সরু প্রিজম এর প্রতিসারাঙ্ক হচ্ছে মিউ। দেখো এটা হচ্ছে এই তলে অঙ্কিত অবিলম্ব, এটা এই তলে অঙ্কিত অবিলম্ব। আলোক রশ্মি ধরো খুবই ক্ষুদ্র কোণে আপতিত হলো,
খুবই ক্ষুদ্র কোণে আলোক রশ্মি ধরো এই তলে আপতিত হলো, খুবই ক্ষুদ্র কোণে এই যে আপতিত হলো, অবিলম্বের সাথে এই যে কোণটা এইটা আপতন কোণ আয়ন, খুবই ক্ষুদ্র কোণে আপতিত হলো, তাহলে প্রতিসরণ কোণও খুবই ক্ষুদ্র কোণ হবে। প্রতিসরণ যে কোণটা সেটাও খুবই, এই যে এই কোণটা খুবই ক্ষুদ্র কোণ হবে, দ্যাট ইজ R1। আপতন কোণ খুবই ক্ষুদ্র, প্রতিসরণ কোণ হবে খুবই ক্ষুদ্র। এবার এই তলে অঙ্কিত অবিলম্ব হচ্ছে এটা, এই তলে অঙ্কিত অবিলম্ব এটা। তাহলে আলোক রশ্মি এই যে R2 কোণে আপতিত হয়েছে, এই কোণটা R2 দেখো খুবই ছোট, R2 কোণে আপতিত হয়ে নির্গত হবে, নির্গত হবে। তো নির্গত যখন হচ্ছে তখন এই যে কোণটা, এই কোণটা হচ্ছে I2। তাহলে দেখো প্রায় লম্বভাবে আপতিত হয়েছে এই যে রশ্মিটা, এই রশ্মিটা অবিলম্বের সাথে প্রায় অবিলম্বের সাথে ঘেঁষে আপতিত হয়েছে, মানে আয়ন খুবই ক্ষুদ্র। তাহলে আপতন কোণ, ভালো করে বুঝো কথাটা, আপতন কোণ আয়ন খুবই ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র, দ্যাট মিন্স কি প্রায় লম্ব আপতন, প্রায় লম্বভাবে আপতিত হয়েছে, মানে আপতন কোণ আয়নের মান অনেক ক্ষুদ্র। তাহলে আলোক রশ্মিটা আপতিত হয়েছে কিভাবে? প্রায় লম্বভাবে। তাহলে প্রায় লম্ব আপতনের জন্য, প্রায় লম্ব আপতন, প্রায় লম্বভাবে আপতিত হয়েছে। তো আয়ন খুবই ক্ষুদ্র, আয়ন যদি খুবই ক্ষুদ্র হয় আয়নও হবে অনেক ক্ষুদ্র, তাই না? অবশ্যই আপতন কোণ বাড়লে প্রতিসরণ কোণ বাড়বে, আপতন কোণ যদি কম হয় প্রতিসরণ কোণ কম হবে। কেন? কারণ মিউ ইকুয়াল টু সাইন আয়ন বাই সাইন আরন, অনুপাত ধ্রুব, ঠিক আছে? বা এটা এমনি বোঝা যাচ্ছে আয়নের চেয়ে আরন আরো ছোট, আয়নের চেয়ে আরন আরো ছোট, তাহলে আয়ন অনেক ক্ষুদ্র, প্রায় লম্ব আপতন, তাহলে আরনও অনেক ক্ষুদ্র হবে। এবার তাহলে দেখো একটু তাকাও, মিউ ইকুয়াল টু আমরা কি জানি, সাইন আয়ন ডিভাইডেড বাই সাইন আরন, সাইন I2 ডিভাইডেড বাই সাইন R2, সাইন I2 ডিভাইডেড বাই সাইন R2, ঠিক আছে? এখন দেখো যদি আয়ন I2 অনেক ক্ষুদ্র হয়, আয়ন I2 যদি অনেক ক্ষুদ্র হয়, আয়ন খুবই ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র, সুতরাং আরনও খুবই ক্ষুদ্র, সুতরাং R2ও খুবই ক্ষুদ্র, সুতরাং I2ও হবে খুবই ক্ষুদ্র, বুঝছো? তো যদি খুবই ক্ষুদ্র হয় তাহলে আমরা কি জানি, থেটা খুব ক্ষুদ্র হলে, থেটা যখন খুব ক্ষুদ্র হয়, থেটা যখন খুব ক্ষুদ্র হয় তাহলে সেই ক্ষেত্রে থেটা খুব ক্ষুদ্র হলে সাইন থেটা ইকুয়াল টু থেটা, তাই না? এটা আমরা জানি না, থেটা খুব ক্ষুদ্র হলে সাইন থেটা ইকুয়াল টু থেটা, তাহলে আয়ন খুব ক্ষুদ্র হলে সাইন আয়ন ইকুয়াল টু আয়ন, সাইন আরন ইকুয়াল টু আরন। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, মিউ ইকুয়াল টু সাইন আয়নের জায়গায় ভাই আয়ন, সাইন আরনের জায়গায় শুধু আরন, সাইন I2 এর জায়গায় শুধু I2, সাইন R2 এর জায়গায় শুধু R2। তাহলে এখান থেকে দেখো আয়ন ইকুয়াল টু লেখা যায় মিউ আরন, আর I2 ইকুয়াল টু লেখা যায় মিউ R2, আয়ন ইকুয়াল টু মিউ আরন, আর I2 ইকুয়াল টু লেখা যায় মিউ R2, বুঝছো? ক্লিয়ার? তাহলে এবার আসো আমাদের বিচ্যুতি কোণ ডেল কি ছিল, ডেলের সূত্র কি ছিল? ডেলের সূত্র আমরা কি জানছিলাম? ডেলের সূত্র আমরা জানছিলাম আয়ন প্লাস I2 মাইনাস এ। এবার সবাই একটু বোর্ডে তাকাবো, দেখো আয়ন হচ্ছে মিউ আরন, I2 হচ্ছে মিউ R2 মাইনাস এ, মিউটা কমন নাও, আরন প্লাস R2, মিউ কমন নিলাম, আরন প্লাস R2 মাইনাস এ, বাই আরন প্লাস R2 মানেই তো এ, তাহলে মিউ ইন্টু এ মাইনাস এ। তাহলে সুন্দর একটা সূত্র পাইলাম এমসিকিউ এর জন্য, খুবই দরকারি এই সূত্রটা, যে ডেল ইকুয়াল টু এ ইন্টু মিউ মাইনাস 1। এই হচ্ছে আমাদের প্রিজমের ক্ষেত্রে, সরু প্রিজমের ক্ষেত্রে বিস্তৃতি কোণ। এটা কিন্তু অবশ্যই শুধুমাত্র সরু প্রিজমের জন্য, সরু প্রিজমে বিচ্যুতি কোণ, বিচ্যুতি কোণ। দেখো সরু প্রিজমের ক্ষেত্রে ন্যূনতম বিচ্যুতি নাই, বিচ্যুতি কোণ এটাই আসলে ন্যূনতম বিচ্যুতি কোণ, মানে সরু প্রিজমের ক্ষেত্রে বিচ্যুতি কোণ, এই বিচ্যুতি কোণের মানটা ফিক্সড, সরু প্রিজমের ক্ষেত্রে বিচ্যুতি কোণের মানটা ফিক্সড। ওই যে আপতন কোণ বাড়তে থাকলে বিচ্যুতি কোণের মান কমতে থাকবে, তারপর আপতন কোণ আবার বাড়তে থাকলে বিচ্যুতি কোণ মান বেড়ে না কমে বাড়তে থাকবে, তখন ন্যূনতম বিচ্যুতি বলে। ভাই এর কোনো ন্যূনতম বিচ্যুতি নাই, মিউ এর মান ফিক্সড, এর মানও ফিক্সড, মিউ এর মান এর মান তুমি জানো, ডেলের মান বের করতে পারবা। তাহলে সরু প্রিজমের ক্ষেত্রে ন্যূনতম বিচ্যুতি বলে আলাদা কিছু নেই, সবই একই।
সরু প্রিজমের ক্ষেত্রে ন্যূনতম বিচ্যুতি, বিচ্যুতি আলাদা কিছু না, সরু প্রিজমের ক্ষেত্রে বিচ্যুতি, সরু প্রিজমের ক্ষেত্রে বিচ্যুতি কোণ ফিক্সড, সরু প্রিজমের ক্ষেত্রে বিচ্যুতি কোণ ডেল। এই ডেলের মানটা I1 I2 এর উপর নির্ভর করে না, আপতন কোণের উপর নির্ভর করে না। তাহলে সরু প্রিজমের ক্ষেত্রে বিচ্যুতি কোণ আপতন কোণের উপর নির্ভর করে না। কিভাবে? দেখো এখানে আয়ন নাই, এখানে আয়নটা নাই, এটা শুধুমাত্র সরু প্রিজমের ক্ষেত্রে। তাহলে এর জন্য বিচ্যুতি কোণ আয়ন মানে আপতন কোণের উপর নির্ভর করে না, আপতন কোণের উপর নির্ভর করে না। সরু প্রিজমের ক্ষেত্রে বিচ্যুতি কোণ আপতন কোণের উপর নির্ভর করে না। বুঝলা? এইবার কনফিউশনের জায়গাটা কোথায় তোমাদের? কনফিউশনের জায়গাটা হচ্ছে ভাই সরু প্রিজমের ক্ষেত্রে আপনি যে হিসাবটা করছেন এটা প্রায় লম্বভাবে আপতনের জন্য। দেখেন আয়নের মান অনেক ক্ষুদ্র ধরে হিসাব করছেন। ভাই আয়ন যদি বেশি হইতো, আয়নের মানটা যদি এই যে বেশি হইতো, তাহলে কি হইতো? তাহলে ভাই প্রিজমের সূত্রই খাটতো না। যদি আয়নের মান বেশি হইতো তাহলে ওটা প্রিজমই আর হইতো না। প্রিজমের ক্ষেত্রে যে সূত্রগুলো আমরা খাটাই, এই যে ডেল ইকুয়াল টু আয়ন প্লাস I2 মাইনাস এ, তারপরে এ ইকুয়াল টু R1 প্লাস R2, এই সূত্রগুলা প্রযোজ্যই হইতো না। কেন প্রযোজ্য হইতো না? দেখো এই জিনিসটাই আমি এইখানে প্রথমে এইখানে যখন আঁকতে গেছিলাম তখন এই ঘটনাটা ঘটছিল। ঠিক আছে? দেখো আমি যদি ডেলের মানটা মানে সরি ধরো সরু প্রিজম, এই যে সরু প্রিজম, এটা হচ্ছে এ। তো আমরা একটু লম্ব আঁকি, এই তলে লম্ব, নাইনটি ডিগ্রি, এই যে লম্ব আঁকলাম, আলোকরশ্মি আপতিত হলো, এই যে আলোকরশ্মি আপতিত হলো। দেখো এবার আয়ন কিন্তু বিশাল কোণ, আয়ন খুব ক্ষুদ্র না, আয়ন বড় মানের হলে প্রতিসরণ টরণ হবে, কিন্তু ঘটনা হচ্ছে প্রিজমের ক্ষেত্রটার হবে না, প্রিজমের হিসাব নিকাশ হবে না। আলোকরশ্মি বাঁকবে, এই যে এটা আয়ন, আলোকরশ্মি অবিলম্বের দিকে বাঁকলো, কিন্তু খুবই সামান্য বাঁকলো। দেখো যাওয়ার কথা ছিল এই বরাবর যাওয়ার কথা ছিল, বাঁকছে না? বাঁকছে তো। এই কোণটা হচ্ছে, এটা হচ্ছে R1। এবার আলোকরশ্মি গিয়ে কোথায় আপতিত হলো? এখানে আপতিত হলো। তাহলে এখানে অবিলম্ব, দেখো এটা হচ্ছে অবিলম্ব, এই পয়েন্টে এটা হচ্ছে অবিলম্ব, এটা হচ্ছে অবিলম্ব। এইবার আলোকরশ্মি আপতিত হয়েছে, এই পয়েন্টে আপতিত হয়েছে, আপতিত হয়ে ঘন থেকে হালকাতে যাচ্ছে। ঘন থেকে হালকাতে যখন যাই, দেখো যাওয়ার কথা ছিল এই বরাবর, তো ঘন থেকে হালকাতে গেলে অবিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে অবিলম্ব থেকে দূরে সরে যাবে, এই দিকে চলে যাবে। দেখো প্রিজমের ক্ষেত্রে রশ্মি আসার কথা ছিল এই দিকে। নর্মালি প্রিজমে কি হয়? প্রিজমে আলোকরশ্মির এই যে আলোকরশ্মি আপতিত হলো, তারপর এটা অবিলম্ব, দেন রশ্মি এই বরাবর গেল, গিয়ে এখানে আবার অবিলম্ব, তারপরে আলোকরশ্মি এদিক বরাবর যাওয়ার কথা ছিল। দেখো এই যে আপতিত হলো, দিয়ে প্রতিসরিত হলো, দেন আবার নির্গত হলো। দেখো এই দিক বরাবর যাওয়ার কথা ছিল। তখন আমরা আপতিত রশ্মিকে বর্ধিত করতাম, নির্গত রশ্মিটাকে বর্ধিত করতাম, বর্ধিত করলে বিচ্যুতি কোণ ডেল পাইতাম। এই যে বিচ্যুতি কোণ, দেখো এই ক্ষেত্রে এই বিচ্যুতি কোণ পাচ্ছি না আমরা, এই ক্ষেত্রে হচ্ছে না, প্রিজমের ক্ষেত্রটা খাটছে না। এই ক্ষেত্রে কি হয়ে গেছে? দেখো এই ক্ষেত্রে কি হয়ে গেছে? আলোকরশ্মি এই বরাবর গেছে আর নির্গত হয়ে এই বরাবর গেছে। এখন এই যে আপতিত রশ্মি আর এই যে নির্গত রশ্মি, এরা দেখো এই যে এই পয়েন্টে গিয়ে মিলছে, এইখানে গিয়ে কোথাও মিলছে, মিলে এই যে কোণটা তৈরি করছে, তখন বিচ্যুতি হচ্ছে এইটা। তো এই ক্ষেত্রে প্রিজমের হিসাবের মতো হলো না। এই কারণে বেশি কোণে আপতিত হলে এই ঘটনাটা ঘটবে। এই যে আয়ন বড় হলে এই ঘটনাটা ঘটবে। আয়ন বড় মানের হলে ঘটনা এটা হবে, অর্থাৎ প্রিজমে আলোর প্রতিসরণটা যেভাবে হয় সেইভাবে হবে না। এখন আমি প্রিজমে আলোর প্রতিসরণের ক্ষেত্রটাই রাখতে চাই, মানে এরকম হবে, আপতিত রশ্মি নির্গত রশ্মি, আপতিত রশ্মি নির্গত রশ্মি, এইভাবে যাবে। অর্থাৎ এই যে অবিলম্ব থেকে এদিকে যাবে, তা না, এখানে গেছে অবিলম্ব থেকে এদিকে। তো ঝামেলাটা হচ্ছে এইটা, অবিলম্ব থেকে এদিকে যাবে, এটা আমরা চাই। তো এই কারণে
সরু প্রিজমের ক্ষেত্রে আলোক রশ্মি খুবই অল্প কোণে আপতিত করব, খুবই অল্প কোণে আপতিত করব। এই যে এটা হচ্ছে অবিলম্ব, আমি আলোক রশ্মি আপতিত করব হচ্ছে খুবই অল্প কোণে। এই আয়নটা হবে অনেক ক্ষুদ্র, দেন এইটা হচ্ছে প্রতিসরিত রশ্মি, দেন এখানে আবার অবিলম্ব, এই যে এটা হচ্ছে অবিলম্ব, তো এখানে এইভাবে নির্গত হবে, এইভাবে নির্গত হবে। তাহলে এটা আয়ন, এটা I2, এটা I2। এবার আয়নকে পিছন দিকে বর্ধিত করলাম, এই রশ্মিটাকে পিছন দিকে বর্ধিত করলাম, এই আপতিত রশ্মিটাকে পিছন দিকে সামনের দিকে বর্ধিত করো, আর এই রশ্মিটাকে পিছন দিকে বর্ধিত করো, বর্ধিত করলে এই যে এটা হচ্ছে বিচ্যুতি কোণ। তো সরু প্রিজমের ক্ষেত্রে বিচ্যুতি কোণটা এটা আপতন কোণের উপর নির্ভর করে না, কারণ সরু প্রিজমের ক্ষেত্রে বিচ্যুতিটা হবে প্রায় লম্ব আপতনের জন্য, ঠিক আছে, প্রায় লম্ব আপতনের জন্য। তো যদি তুমি আয়নের মান বেশি ঘটাও তাহলে ঘটনা এটা ঘটবে। তো এটা তো আমাদের প্রিজমের আলোচনা না, আসলে এটা তো প্রিজমের আলোচনা না, এই কারণে আপতন কোণের মানটা সরু প্রিজমের ক্ষেত্রে খুবই ক্ষুদ্র হইতে হবে, অর্থাৎ প্রায় লম্বভাবেই প্রিজমের উপর আপতিত হইতে হবে, এবং তখন সূত্র হবে এটা, যে কারণে আপতন কোণের উপর বিচ্যুতি কোণ নির্ভর করবে না, ঠিক আছে। তাহলে সরু প্রিজমের ক্ষেত্রে বোঝা গেছে, সরু প্রিজমের ক্ষেত্রে বিচ্যুতি কোণের মানটা ফিক্সড। এবার অনেকে বলছে ভাই সরু প্রিজমের ক্ষেত্রে ন্যূনতম বিচ্যুতি নেই, উত্তর হচ্ছে না ভাই, নেই। সরু প্রিজমের ক্ষেত্রে বিচ্যুতি বিচ্যুতি, ঠিক আছে, ওর কোনো আলাদা করে ন্যূনতম বিচ্যুতি হয় না। আমরা যদি এই সূত্র দিয়েও আসি তাও একই রকমই হবে, সাইন A প্লাস ডেল এম ডিভাইডেড বাই 2, আর নিচে সাইন A/2, ঠিক আছে। থেটা যদি খুবই ক্ষুদ্র হয়, দেখো এইটাই তো আপতন কোণ না, এটা আয়ন না, আর এইটা কি আয়ন না, তাহলে থেটা খুব ক্ষুদ্র, থেটা খুব ক্ষুদ্র হলে সাইন থেটা ইকুয়াল টু থেটা, তো সাইন থেটা ইকুয়াল টু থেটা, তার মানে সাইন A/2 ইকুয়াল টু A/2, তারপরে সাইন A প্লাস ডেল M/2 ইকুয়াল টু A প্লাস ডেল M/2, তাহলে মিউ মিউ উপরে A প্লাস ডেল M/2 সরু প্রিজমের ক্ষেত্রে, নিচে সাইন A/2 সেটাকে A/2। এখন আসো কি দাঁড়াচ্ছে, 2 কাটাকাটি, তাহলে মিউ ইকুয়াল টু A প্লাস ডেল M ডিভাইডেড বাই A, তাহলে ডেল M প্লাস A ইকুয়াল টু মিউ ইন্টু A, এটাকে ওই পাশে পাঠাবো, তাহলে ডেল M মিউ A মাইনাস A, তাহলে ডেল M এটা ইকুয়াল টু A মিউ মাইনাস 1 হয়েছে। তো তখন ডেল M ফিক্সড মান, দেখো মিউ ফিক্সড কনস্ট্যান্ট, A কনস্ট্যান্ট, তাহলে ডেল M অর্থাৎ ডেল সেটাও একটা কনস্ট্যান্ট, তাহলে ডেলের মান ফিক্সড, সেটা ন্যূনতম বিচ্যুতি বিচ্যুতি আলাদা কিছু না, আসলে দুটোই একই জিনিস। সরু প্রিজমের ক্ষেত্রে বিচ্যুতি কোণ একটাই, সরু প্রিজমের ক্ষেত্রে বিচ্যুতি কোণ একটাই, তাহলে ডেল ইকুয়াল টু মিউ A ইন্টু মিউ মাইনাস 1, দেখো চলে আসছে। তুমি যেভাবে হিসাব করো না কেন একই, কি মিলছে? তাহলে বলো সরু প্রিজমের ক্ষেত্রে বিচ্যুতি কোণ বড় না ন্যূনতম বিচ্যুতি বড়? ভাই একই জিনিস, সরু প্রিজমের ক্ষেত্রে বিচ্যুতি ন্যূনতম বিচ্যুতি একই, আলাদা কিছু না। তো এই কারণে সরু প্রিজমের ক্ষেত্রে আলাদা করে ন্যূনতম বিচ্যুতি বলা হয় না, সরু প্রিজমের ক্ষেত্রে বিচ্যুতি কোণের মান ফিক্সড কনস্ট্যান্ট একটা মান, কি ক্লিয়ার? এইবার আসো সরু প্রিজমের ক্ষেত্রে একটা ম্যাথ করি, এগুলা তোমার পরীক্ষাতে এমসিকিউ হিসাবে আসবে, যে একটি পাতলা প্রিজমের প্রতিসারাঙ্ক 1.5 এবং প্রিজম কোণ 5 ডিগ্রি, প্রায় লম্ব আপতনের জন্য প্রিজমে আলোক রশ্মির চ্যুতি কোণ নির্ণয় করো, চ্যুতি কোণ বা বিচ্যুতি কোণ নির্ণয় করো। কি পারবো না? ডিরেক্ট এমসিকিউ সূত্র, তাহলে ডেল ইকুয়াল টু A মিউ মাইনাস 1, তাহলে ডেল বের করতে বলছে, এর মান কত 5 ডিগ্রি, তাহলে 5 মিউ 1.5 মাইনাস 1, তাহলে দেখি কত আসে, 5 1.5 মাইনাস 1, তাহলে 2.5 ডিগ্রি, 2.5
4.5 ডিগ্রি। আচ্ছা ডান, শেষ। আসো দেখি তোমাদের কেমন বুদ্ধি, তোমাদের কেমন বুদ্ধি দেখি। একটি সরু প্রিজমের প্রিজম কোণ 4.5 ডিগ্রি এবং প্রতিসারাঙ্ক 1.6 এর সাথে আরেকটি 1.5 প্রতিসারাঙ্কের সরু প্রিজমকে উল্টানোভাবে পাশাপাশি রাখা আছে। একটি আলোকরশ্মি প্রথম প্রিজমে আপতিত হয়ে একই রেখা বরাবর দ্বিতীয় প্রিজম থেকে নির্গত হয়। একই রেখা বরাবর দ্বিতীয় প্রিজম থেকে নির্গত হয়। ঠিক আছে, দ্বিতীয় প্রিজমের প্রিজম কোণ, খুবই সুন্দর একটা ম্যাথ। ঠিক আছে, খুবই সুন্দর একটা ম্যাথ। করো তো। দাদা উপন্যাস লিখে ফেলছে? উপন্যাস না, খুবই সুন্দর একটা সরু প্রিজম। ঠিক আছে, এই প্রিজমের উপাদানের প্রতিসারাঙ্ক μ1.6 এবং প্রিজম কোণ, ধরো প্রথম প্রিজম, এটাকে μ1 বললাম, এটাকে a1 বললাম। a1 হচ্ছে 4.5 ডিগ্রি। বুঝছো? এবার ভালো করে শোনো দেখো, এর সাথে আর একটা প্রিজম রাখা আছে। এর সাথে কিভাবে? উল্টানোভাবে আর একটা প্রিজম রাখা আছে। এইভাবে উল্টানোভাবে আর একটা প্রিজম এভাবে রাখা আছে। দিয়ে এই প্রিজমের প্রিজম কোণ কত আমি জানি না, বের করতে বলছে। প্রতিসারাঙ্কের মান μ2, এটা হচ্ছে 1.5, এটা হচ্ছে 1.5। বুঝছো? এই যে দুইটা প্রিজম এভাবে রাখা আছে। এবার এই পাশে আলোকরশ্মি আপতিত হয়েছে, এই পাশে আলোকরশ্মি আপতিত হয়েছে, অবশ্যই প্রায় লম্বভাবে আপতিত হবে সরু প্রিজমের ক্ষেত্রে। এই যে প্রায় লম্বভাবে ধরো আপতিত হয়েছে, আপতিত হয়ে যখন এদিক থেকে নির্গত হয়েছে তখন একই রেখা বরাবর নির্গত হয়েছে। এরকম এইভাবেই নির্গত হয়েছে। তাহলে দেখো কোনো বিচ্যুতি ঘটে নাই, আসলে একইভাবে নির্গত হয়েছে, একই রেখা বরাবর নির্গত হয়েছে, এভাবে নির্গত হয়েছে। তো এরকমভাবে যদি নির্গত হয় তাহলে সেই ক্ষেত্রে এই দ্বিতীয় প্রিজমের প্রিজম কোণ a2 এর মান কত? বলো তো কি করতে হবে? ঘটনা কি? ঘটনা হচ্ছে প্রথম প্রিজমটা, দেখো ঘটনা হচ্ছে প্রথম প্রিজমটা, এই যে প্রথম প্রিজমের ক্ষেত্রে আলোকরশ্মি বাক্সে, এই যে বাক্সে, এটা হচ্ছে প্রথম প্রিজমের ক্ষেত্রে। এবার দ্বিতীয় প্রিজম উল্টানোভাবে বসানো। এই আমি একটু ধরো দূরে আঁকলাম, দ্বিতীয় প্রিজমটা এইভাবে বসানো। তাহলে দ্বিতীয় প্রিজমের ক্ষেত্রে কি হবে? দ্বিতীয় প্রিজমের ক্ষেত্রে এই গিয়ে আপতিত হলো, দেন এইখান থেকে আবার যখন নির্গত হবে এইভাবে নির্গত হবে। তাহলে একই রেখা বরাবর নির্গত হয়েছে, দেখো এই যে, অর্থাৎ প্যারালাল বরাবর নির্গত হয়েছে এরকম। তার মানে কি, এই প্রিজমটা আলোকরশ্মিকে যতটুকু বাঁকাইছে ওই প্রিজমটা আবার উল্টা দিকে ততটুকু বাঁকাই দিছে। দেখো প্রথম প্রিজমটা আলোকরশ্মিকে বাঁকাই দিছিল, যে কোণে বাঁকাই দিছে, দ্বিতীয় প্রিজম আবার উল্টা দিকে সেই কোণে বাঁকাইলেই কিন্তু সমান্তরালে নির্গত হবে, একই রেখা বরাবর নির্গত হবে। কথা কি বুঝতে পারছো?
কথা কি বুঝতে পারছো? তার মানে ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে প্রথম প্রিজমের জন্য ডেল যা, দ্বিতীয় প্রিজমের ক্ষেত্রে ডেল তাই। বোঝা গেছে? প্রথম প্রিজমের ক্ষেত্রে ডেল বিচ্যুতি যতটুকু ঘটছে, প্রথম প্রিজমে বিচ্যুতি ঘটে আলোক রশ্মিকে এই দিকে বাঁকায় দিছে, আর দ্বিতীয় প্রিজমে বিচ্যুতি ঘটে আলোক রশ্মি এই দিকে বাঁকায় দিছে, আবার উল্টা দিকে বাঁকায় দিছে, দিয়ে যে বরাবর আপতিত হয়েছিল ওই রেখা বরাবরই নির্গত হয়েছে, অর্থাৎ ওই রেখার সমান্তরালে নির্গত হয়েছে। তাহলে দুই ক্ষেত্রে বিচ্যুতি কোণের মান সেম। প্রথম প্রিজম যতটুকু ঘাড় ঘুরাই দিছে, দ্বিতীয় প্রিজম আবার ততটুকু উল্টা দিকে ঘাড় ঘুরাই দিলেই তো ঘাড় সোজা হয়ে যাবে। কি কথা কি বুঝছো? প্রথম প্রিজম যতটুকু ঘাড় ঘুরাই দিছে, দ্বিতীয় প্রিজম উল্টা দিকে আবার ততটুকু ঘাড় ঘুরাই দিলেই তো আগের মতো সোজা হয়ে যাবে। তাহলে দুই ক্ষেত্রে ডেলের মান সেম। শেষ, ম্যাথ শেষ। তাহলে ডেল সেম, ডেল সেম। এবার ডেলের সূত্র আমরা কি জানি? মিউ a1 μ1 মাইনাস 1 ইকুয়াল টু a2 μ2 মাইনাস 1। তাহলে এখন মান বসাও। a1 এর মান 4.5, μ1 1.6 মাইনাস 1, a2 এর মান বের করতে চাই, μ2 হচ্ছে 1.5 মাইনাস 1। দেন আসো এবার a2 কত। এটা কিন্তু খুবই সুন্দর ম্যাথ, যার একবার করা আছে সে কিন্তু একেবারে দান মেরে দিয়ে চলে আসবে। ভাগ 1.5 মাইনাস 1 কত আসছে? 5.4, 5.4 ডিগ্রি। শেষ হয়ে গেল। তাহলে সরু প্রিজম ডান। এবার আসো আলোর বিচ্ছুরণ, আলোর বিচ্ছুরণ ও বিচ্ছুরণ ক্ষমতা, ও বিচ্ছুরণ ক্ষমতা। বিচ্ছুরণ ক্ষমতাকে ওমেগা দিয়ে লেখা হয়, ওমেগা। আলোর বিচ্ছুরণ ও বিচ্ছুরণ ক্ষমতা। আলোর বিচ্ছুরণ কি? আমরা প্রিজমের ক্ষেত্রে যে আলোক রশ্মির বিচ্যুতি দেখতেছি, এটা একটা নির্দিষ্ট বর্ণের জন্য। যদি প্রিজমে যদি সাদা আলোর আপতন ঘটানো হয়, যখন সাদা আলো, সূর্যের সাদা আলো, এটা যখন প্রিজম থেকে নির্গত হবে, সূর্যের সাদা আলোর মধ্যে কালার আছে 7টা, বেনিয়া সহ কলা, ঠিক আছে, রংধনু 7টা কালার আছে। তাহলে যখন প্রিজম থেকে আলোক রশ্মি নির্গত হবে, তখন প্রত্যেকটা বর্ণের জন্য আলাদা আলাদা বিচ্যুতি কোণ হবে, আলাদা আলাদাভাবে নির্গত হবে। অর্থাৎ নির্গত রশ্মি হবে তখন 7টা। আপতিত রশ্মি, সূর্যের সাদা আলো আপতিত রশ্মি একটা, কিন্তু নির্গত রশ্মি হবে 7টা। তো প্রিজমের মধ্য দিয়ে যখন আলোক রশ্মি নির্গত হয়, তখন এই যে সূর্যের সাদা আলো, সেটা 7টা বর্ণে, সূর্যের যে মৌলিক যে 7টা কালার, 7টা বর্ণে বিভাজিত হয়। তো এই 7টা বর্ণে বিভাজিত হয়ে যাওয়ার এই যে ঘটনাটা, এটাকেই বলা হয় আলোর বিচ্ছুরণ। আমরা অনেকে বলতে ভাই, আপনি যে এতদিন ধরে যে প্রিজমের ক্ষেত্রে চিত্র আঁকছেন, আপনি তো রশ্মি আঁকছেন একটা, এই যে একটা দিয়ে এই যে এটা আঁকছেন, একটা আঁকছেন। ভাই এই যে একটা যেটা আঁকছি না, এটা একটা নির্দিষ্ট বর্ণের ধরে আমরা আঁকছি। ধরো এই বর্ণটা হচ্ছে নীল বর্ণের আলো অথবা লাল বর্ণের আলো, এইটা ধরেই আমরা আঁকছি। কি কথা বুঝছো? কিন্তু যখন এই দিক দিয়ে সূর্যের সাদা আলো প্রবেশ করাবো, যখন এদিক দিয়ে নির্গত হবে, তখন 7টা বর্ণে নির্গত হবে। আসো আমরা একটু চিত্রটা আঁকি, আমরা একটু চিত্রটা আঁকি। এটা হচ্ছে প্রিজম, এটা হচ্ছে প্রিজম। প্রিজমে আলোক রশ্মি আপতিত হলো, এই যে আলোক রশ্মি, সূর্যের সাদা বর্ণের আলোক রশ্মি আপতিত হলো, আপতিত হবে। এটা হচ্ছে অভিলম্ব। এবার দেখো, যখন আপতিত হবে, আপতিত হয়ে ঘন মাধ্যমে প্রবেশ করতেছে, তাহলে এবার প্রতিসরণ ঘটবে। এটা তো সূর্যের সাদা আলো, এটা সূর্যের সাদা আলো, এর মধ্যে মৌলিক বর্ণ আছে 7টা। তাহলে যখন প্রতিসরণ হবে, তখন প্রতিসরণের জন্য দেখো স্নেল সূত্রে একটা গুরুত্বপূর্ণ কথা ছিল যে এক জোড়া নির্দিষ্ট মাধ্যম ও একটি নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুব থাকে। একটা নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুব থাকবে, নির্দিষ্ট বর্ণের জন্য। তো এখন তো সূর্যের সাদা বর্ণ, এটা যখন প্রতিসরিত হবে, তখন 7টা
আলাদা আলাদাভাবে প্রতিসরিত হবে। তাহলে ধরো প্রথমটা, এটা হচ্ছে লাল বর্ণ দিয়ে এখান থেকে নির্গত হলো, এটা হচ্ছে লাল বর্ণের রশ্মি, ঠিক আছে। তারপরে এবার কমলা বর্ণ, কমলা বর্ণের জন্য এটা এখন তুমি বলতে পারো ভাই লাল বর্ণ আর কমলা বর্ণ দুইটা তো সমান পরিমাণ বাঁকে নাই। দেখো দুইটা কিন্তু সমান পরিমাণ বাঁকে নাই, লাল বর্ণের তুলনায় কমলাটা বেশি বাঁকছে। হ্যাঁ, লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে সে কম বাঁকবে, যার তরঙ্গ দৈর্ঘ্য কম হবে সে বেশি বাঁকবে। লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, না বাঁকলে এই বরাবর যাওয়ার কথা ছিল। দেখো লাল বর্ণ এতটুকু বাঁকছে, কমলাটা আরও বেশি বাঁকছে। লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বেশি ও কম বাঁকবে, ঠিক আছে, লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বেশি ও কম বাঁকবে, দিয়ে এভাবে এই যে নির্গত হলো, ঠিক আছে। এটা হচ্ছে রেড, রেড লাল, আর এটা হচ্ছে কমলা। এবার আসো হলুদ, এবার আসো হলুদ বর্ণ, হলুদ বর্ণ এটা দিয়ে দিয়ে হলুদ, ঠিক আছে। রেড, অরেঞ্জ, ইয়েলো। এবার তারপরে আসমানি, এই যে এইটা হচ্ছে আসমানি, আসমানি, আসমানিটা হচ্ছে ব্লু, এটা হচ্ছে আসমানি, আসমানিটাই কিন্তু ব্লু, মানে ভাই ব্লু মানে নীল, ইন্ডিগো, নীল হচ্ছে ইন্ডিগো। এই যে এটা, এটা হচ্ছে নীল, এটা হচ্ছে নীল, ইন্ডিগো আই, ঠিক আছে। কয়টা হলো? 5টা। আর থাকলো বেগুনি, ও বেনি আসো, ও সবুজ বাদ গেছে, সরি, মাঝখানে তো সবুজ ছিল, সবুজ বাদ গেছে, ইস, সরি 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 সরি, মাঝখানে ছিল সবুজ, সবুজটা বাদ দিয়ে ফেলছি। এটা হচ্ছে সবুজ, গ্রিন, এরপরেরটা হচ্ছে আসমানি, আসমানি অর্থাৎ ব্লু, তারপরে নীল, ইন্ডিগো, নীলটা হচ্ছে ইন্ডিগো আই। এবার লাস্টে গিয়ে বেগুনি, বেগুনি এটাই দিই, তাই ছাড়া তোর উপায় নেই, ঠিক আছে। ধরো এটাই বেগুনি, এটা হচ্ছে বেগুনি, এটা হচ্ছে বেগুনি ভায়োলেট ভি, বুঝলে? এই হচ্ছে এই যে রংধনুর এই যে 7টা রং, বেনিয়া সহ কলা, দেখো মিলছে কিনা, বে নি আ শো হো ক লা, বেনিয়া সহ কলা। তো এই ঘটনাটাই প্রিজমের মধ্য দিয়ে, প্রিজমের মধ্য দিয়ে প্রতিসরিত, প্রতিসরিত হওয়ার সময় 7টি
তরঙ্গ দৈর্ঘ্যের জন্য ভিন্ন ভিন্ন তরঙ্গের দৈর্ঘ্যের জন্য ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের জন্য 7টি মৌলিক বর্ণের রশ্মি হয়ে নির্গত হওয়ার ঘটনাকে রশ্মিতে নির্গত হওয়ার ঘটনাকে এই আলোর বিচ্ছুরণ বলে। ঠিক আছে, বিচ্ছুরণ বলে। ঠিক আছে, আলোর বিচ্ছুরণ বলে। কোন বর্ণটা বেশি বাঁকবে? যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি সে কম বাঁকবে, যার তরঙ্গ দৈর্ঘ্য কম সে বেশি বাঁকবে। তরঙ্গ দৈর্ঘ্য লাল বর্ণের বেশি, এই যে লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এই কারণে এটা বাঁকবে কম। তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এটা কম বাঁকবে, কম বাঁকে। ঠিক আছে, তার তুলনায় কমলা বেশি বাঁকে, কমলার তুলনায় হলুদ আরো বেশি বাঁকে, হলুদের তুলনায় সবুজ তরঙ্গ দৈর্ঘ্য কমে যায় আরো বেশি বাঁকে, আসমানি আরো কমে যায় আরো বেশি বাঁকে, নীল আরো কমে যায় তরঙ্গ দৈর্ঘ্য আরো কমে যায় আরো বেশি বাঁকে, বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, এই কারণে এটা বেশি বাঁকে, বেশি বাঁকে। ঠিক আছে, বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, এটা বেশি বাঁকে। সাউন্ড নাই পিছে তো দেখো, দাঁড়া 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 কতক্ষণ। আচ্ছা এই সমস্যাটা হইতেছে কেন? দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখছি 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 দেখছি, এ দাঁড়াও দাঁড়াও দেখছি। দেখো সাউন্ড আসছে, সাউন্ড আসছে। হ্যালো 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 হ্যালো, ফেসবুকে সব ঠিক আছে, এই ওয়েব অ্যাপ পচা, ওয়েব অ্যাপে যত সমস্যা। সাউন্ড কি আসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে সাউন্ড আটকে গেছিল, সাউন্ড আটকে গেছিল। 5 মিনিট ধরে সাউন্ড নাই। এই 5 মিনিট না, 2 মিনিট হইতে পারে, মাইক দিব। ঠিক আছে, এই যে তাহলে এই যে সংজ্ঞাটা, এটা এটা কি লিখলাম? এই যে সূর্যের সাদা বর্ণ ভিন্ন 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 তরঙ্গ দৈর্ঘ্যের, সূর্যের সাদা বর্ণের মধ্যে কয়টা আছে? 7টা মৌলিক বর্ণ আছে। তো 7টা মৌলিক বর্ণের ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য। দৃশ্যমান আলোর এই যে 7টা মৌলিক বর্ণ, সেই 7টা মৌলিক বর্ণের জন্য ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য। কেমিস্ট্রিতে পড়ছো না? লাল বর্ণ বেগুনি বর্ণ এক একটার জন্য এক একটা তরঙ্গ দৈর্ঘ্য, এক একটার এক একটা ফ্রিকোয়েন্সি। সেই তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের জন্য যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি সে বাঁকবে কম। লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বেশি ও কম বাঁকবে, আর বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য কম, এই কারণে সে বেশি বাঁকবে। তাহলে এই যে ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের কারণে আলোকরশ্মি নির্গত হওয়ার সময় ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের জন্য 7টা মৌলিক বর্ণের রশ্মিতে নির্গত হওয়ার এই যে ঘটনাটা, এটাই হচ্ছে আলোর বিচ্ছুরণ। ঠিক আছে, এইবার কোনটা বেশি বাঁকবে কোনটা কম বাঁকবে এই যে এখানে একটু লিখে দিছি। লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, সে কম বাঁকবে, আর বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য কম, সে বেশি বাঁকবে। তাহলে বলো তো এই কমলা আর হলুদের মধ্যে কোনটা বেশি বাঁকবে? লালের হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তার থেকে তরঙ্গ দৈর্ঘ্য কমে গেছে কমলা, তার থেকে আরো কম হলুদ, তার থেকে আরো কম সবুজ, সবুজ থেকে তরঙ্গ দৈর্ঘ্য কম আসমানি, আসমানি থেকে তরঙ্গ দৈর্ঘ্য কম নীল, নীল থেকে তরঙ্গ দৈর্ঘ্য কম বেগুনি। তাহলে আস্তে 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 তরঙ্গ দৈর্ঘ্য কমছে। ঠিক আছে, এদিক থেকে এদিকে আসলে তরঙ্গ দৈর্ঘ্য কমছে। এই যে এগুলা কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। তরঙ্গ দৈর্ঘ্য কমে, তরঙ্গ দৈর্ঘ্য কমে বলে এদিক থেকে এদিকে আসলে বেশি বাঁকে। তাহলে আমি যদি এখন প্রশ্ন করি হলুদ আর সবুজের মধ্যে বেশি বাঁকবে কোনটা, তাহলে নিচে আছে সবুজ, সবুজের তরঙ্গ দৈর্ঘ্য কম, তাহলে সে বেশি বাঁকে। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য কমে যাবে, তরঙ্গ দৈর্ঘ্য কমে গেলে বেশি বাঁকবে। এইবার
তরঙ্গ দৈর্ঘ্য দেখো তো ভি ইকুয়াল টু কি এফ ল্যামডা না, তো ভি এর জায়গায় কি হবে সি, সি সি ইকুয়াল টু এফ ল্যামডা। সি হচ্ছে মাধ্যম, আলোর বেগ, সে সবুজ বর্ণ হোক আর নীল বর্ণ হোক লাল বর্ণ হোক, একটা নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগ নির্দিষ্ট থাকবে, তাহলে সি কনস্ট্যান্ট। তাহলে চেঞ্জ হবে কি, চেঞ্জ হবে হচ্ছে এফ এবং ল্যামডা। তো ল্যামডা আর এফ এর মধ্যে সম্পর্কটা কেমন, ব্যস্তানুপাতিক, ল্যামডা এবং এফ এর মধ্যে সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য নিচের দিকে কম, তাহলে ফ্রিকোয়েন্সি উপরের দিকে কম। এই যে তরঙ্গ দৈর্ঘ্য কমে, নিচের দিকে তরঙ্গ দৈর্ঘ্য কমে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কমলে নিচের দিকে ফ্রিকোয়েন্সি বাড়ে, তাহলে এফ বাড়ে, ফ্রিকোয়েন্সি বাড়ে, কম্পাঙ্ক বাড়ে। ঠিক আছে, ওকে ডান। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কমে ফ্রিকোয়েন্সি বাড়ে, এই যে নিচের দিকে, এটা একটু মাথায় রাখবা, তো এগুলা কিন্তু এমসিকিউর জন্য লাগবে। ঠিক আছে, এবার আসো বিচ্ছুরণ ক্ষমতা। ঠিক আছে, আলোর বিচ্ছুরণ, আলোর কৌণিক বিচ্ছুরণ, কৌণিক বিচ্ছুরণ বা কৌণিক বিচ্যুতি ও বিচ্ছুরণ ক্ষমতা, বিচ্ছুরণ ক্ষমতা, কৌণিক বিচ্যুতি ও বিচ্ছুরণ ক্ষমতা। দেখো এই যে কোনটা বেশি বাকছে, বেগুনিটা। কোনটা কম বাকছে, কম বাকছে হচ্ছে লালটা। আমরা এই দুইটা আঁকলাম, এই যে লালটা, লাল রেড, আর বেগুনি, এটা হচ্ছে বেগুনি, বেগুনি ভায়োলেট। আর মাঝখানেরটা যদি বলি, মাঝখানের কোনটা, মাঝখানেরটা সবুজ। দেখো লাল কমলা হলুদ, আসমানের নীল বেগুনি, মাঝখানে কি আছে সবুজ বা হলুদ, এদেরকে মাঝখানে মধ্যরশি বলা হয়। ঠিক আছে, নর্মালি অনেকে বলতে ভাই মধ্যরশি তো সবুজ, হ্যাঁ ঠিক আছে সবুজ, অনেক সময় মধ্যরশি হলুদকেও ধরা হয় মাঝামাঝি। ঠিক আছে, তাহলে মাঝখানে ধরো সবুজ মধ্যরশি, এই যে এটা, এটা হচ্ছে মধ্যরশি সবুজ, মধ্যরশি। তাহলে আসো দেখো আলোর সবচেয়ে বেশি বিচ্যুতি ঘটছে কার, বেগুনির। সবচেয়ে কম বিচ্যুতি ঘটছে কার, লালের। তাহলে লালের কম বিচ্যুতি আর বেগুনির বেশি বিচ্যুতি, বেশি বিচ্যুতি। তাহলে আমরা যদি প্রায় লম্ব আপতনের জন্য এর ক্ষেত্রে সূত্র লিখি, এবং ধরো প্রিজমটা খুবই পাতলা প্রিজম, এ খুব ক্ষুদ্র আর কি। ঠিক আছে, এ খুব ক্ষুদ্র ধরো, খুব ক্ষুদ্র ধরো, ধরে আমরা যদি সরু প্রিজমের ক্ষেত্রে লালের জন্য বিচ্যুতি আর বেগুনির জন্য বিচ্যুতির সূত্র লিখি, তাহলে লালের ক্ষেত্রে বিচ্যুতি ডেল আর, এটা ইকুয়াল টু, দেখো খেয়াল করো, এ মিউ মাইনাস 1, আর ডেল ভি বেগুনির জন্য ডেল ভি এ মিউ মাইনাস 1। বলো লেখা ঠিক আছে, বলো তো লেখা ঠিক আছে। মিউ কি, মিউ হচ্ছে প্রতিসারাঙ্ক। বলো তো প্রতিসারাঙ্ক কি ফিক্সড, এবার বলো প্রতিসারাঙ্ক কি ফিক্সড, বলো না। প্রতিসারাঙ্কের মানটা কি হবে, লাল বর্ণের জন্য একরকম, বেগুনি বর্ণের জন্য একরকম হবে। ভাই প্রতিসরণের ক্ষেত্রে মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর, একটা নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুব। একটা নির্দিষ্ট বর্ণের জন্য আপতন কোণের সাইন, প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুব। তাহলে লাল বর্ণের জন্য সাইন আই বাই সাইন আর, লাল বর্ণের জন্য মিউ আর, মিউ আর। আবার বেগুনি বর্ণের জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত, তখন সেটা মিউ ভি। ঠিক আছে, প্রিজম সেম হোক কিন্তু বর্ণ আলাদা না, রশ্মি আলাদা হয়ে গেছে না। তো রশ্মি আলাদা হইলে দেখো তুমি এখানে দেখো, এইটা আপতন কোণ, আপতন কোণ সবারই সেম, কিন্তু প্রতিসরণ কোণ লালের জন্য এটা, প্রতিসরণ কোণ সবুজের জন্য এটা, প্রতিসরণ কোণ বেগুনির জন্য এটা। দেখো প্রতিসরণ কোণ আলাদা হচ্ছে। প্রিজম সেম হোক কিন্তু প্রতিসরণ কোণের মান আলাদা আলাদা হওয়ার কারণে, প্রতিসরণ কোণের মানটা আলাদা আলাদা হওয়ার কারণে সাইন আয়ন বাই সাইন আরন, আরন তো আলাদা, তাহলে আরন আলাদা হলে প্রতিসারাঙ্ক হবে আলাদা। এ থাকবে ফিক্সড, এ কিন্তু চেঞ্জ হচ্ছে না। এই জায়গাটা ভালো করে বুঝতে হবে যে আলাদা আলাদা বিচ্যুতি কোণ, লাল আলোর বিচ্যুতি কোণ ডেল আর, বেগুনি আলোর বিচ্যুতি কোণ ডেল ভি। তাহলে আলাদা এখানে কি হচ্ছে, মিউ আলাদা হচ্ছে, তাহলে এটা মিউ আর, এটা মিউ ভি। বলো তো এই দুইটার মধ্যে কোনটা বেশি, কোন আলোর বেশি বিচ্যুতি ঘটছে,
কোন আলোর? বেগুনি বর্ণের। তাহলে বেগুনি বর্ণের বিচ্যুতি কোণের মানটা বেশি, লাল বর্ণের বিচ্যুতি কোণের মানটা কম। এই বেগুনি বর্ণের বিচ্যুতি ডেল বি, লাল বর্ণের বিচ্যুতি ডেল আর, এদের কৌণিক ব্যবধানকে বলা হচ্ছে আলোর কৌণিক বিচ্যুতি। কৌণিক ব্যবধানকেই বলা হচ্ছে কৌণিক বিচ্যুতি। বর্ণালী রেখার দুই প্রান্তের আলোর বিচ্যুতির পার্থক্যকে বলা হচ্ছে কৌণিক বিচ্যুতি। বর্ণালী রেখার দুই প্রান্ত ভালো করে বোঝো, শুরুর প্রান্ত শেষের প্রান্ত, শুরুর প্রান্ত শেষের প্রান্ত, এই দুই প্রান্তের বিচ্যুতির পার্থক্যটাই হচ্ছে কৌণিক বিচ্যুতি। বিচ্যুতির পার্থক্যটা এই ক্ষেত্রে আলোর কৌণিক বিচ্যুতি। কথা কি বুঝছো? তাহলে বর্ণালীর দুই প্রান্তের আলোর বিচ্যুতির, দুই প্রান্তের আলোর বিচ্যুতির পার্থক্য অর্থাৎ লাল ও বেগুনি বর্ণের একটার ক্ষেত্রে সবচেয়ে কম বিচ্যুতি আর একটার ক্ষেত্রে সবচেয়ে বেশি বিচ্যুতি, এই দুইটা বিচ্যুতির পার্থক্যকে, দুই প্রান্তের বিচ্যুতির পার্থক্যকে, লাল ও বেগুনি বর্ণের বিচ্যুতির পার্থক্যকে কৌণিক বিচ্ছুরণ বলে। কৌণিক বিচ্যুতি বা বিচ্ছুরণ বলে। তাহলে কৌণিক বিচ্ছুরণ এই ডেল দিয়ে প্রকাশ করা হয়। এটা আমরা একটু হিসাব করতে চাই। তাহলে ডেল বি মাইনাস ডেল আর। তাহলে ডেল বি হচ্ছে এ মিউ ভি মাইনাস ওয়ান মাইনাস এ মিউ আর মাইনাস ওয়ান। এ কমন নিলাম, এ যদি কমন নিই তাহলে মিউ ভি মাইনাস ওয়ান মাইনাস মিউ আর মাইনাসে প্লাস ওয়ান, মাইনাস প্লাস কাটাকাটি, তাহলে কি দাঁড়াইলো এ মিউ ভি মাইনাস মিউ আর। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কৌণিক বিচ্ছুরণ। এবার আসো আর একটা জিনিস কি লিখছিলাম, বিচ্ছুরণ ক্ষমতা। বিচ্ছুরণ ক্ষমতা কাকে বলে? বিচ্ছুরণ ক্ষমতা হচ্ছে বর্ণালীর দুই প্রান্তের আলোকরশ্মির বিচ্যুতির পার্থক্য, আলোর বিচ্যুতির পার্থক্য, আলোকরশ্মির বিচ্যুতির পার্থক্য অর্থাৎ ডেল। ঠিক আছে, আলোকরশ্মির বিচ্যুতির পার্থক্য বা কৌণিক বিচ্ছুরণ বা কৌণিক বিচ্ছুরণ ও মধ্যরশ্মির বিচ্যুতির অনুপাতকে বিচ্ছুরণ ক্ষমতা বলে। দেখো, বিচ্ছুরণ ক্ষমতাকে ওমেগা দিয়ে প্রকাশ করা হয়। সবাই একটু বোর্ডে তাকাও। দুই প্রান্তে আলোকরশ্মির বিচ্যুতির পার্থক্য মানে কৌণিক বিচ্ছুরণ ডেল এবং মধ্যরশ্মি কোনটা? মধ্যরশ্মি হচ্ছে সবুজটা। ঠিক আছে, কোনো ক্ষেত্রে হলুদটার কথাও বলছে। ঠিক আছে, দেখবা ChatGPT জিজ্ঞেস করলে বলছে হলুদটা, তাহলে সবুজটা বা হলুদটা অর্থাৎ মধ্যরশ্মি। সহজ কথা, মধ্যরশ্মির যে বিচ্যুতি ডেল এর অনুপাতকে, তাহলে ডেল বাই ডেল। এবার ডেল মানে এ মিউ ভি মাইনাস মিউ আর ডিভাইডেড বাই, আসো ডেল মধ্যরশ্মির বিচ্যুতি, তাহলে মধ্যরশ্মির বিচ্যুতির সূত্র এ মিউ লিখবা না আগে, সবুজ তাহলে মিউ জি মাইনাস ওয়ান অথবা মিউ ইয়োলো মাইনাস ওয়ান। তো আমরা ইয়োলো বা সবুজ কিছুই দেওয়ার দরকার নেই, আমরা মিউ দিয়ে লিখি, মিউ মাইনাস ওয়ান। কি বুঝছো? মধ্যরশ্মির বিচ্যুতি। তাহলে মধ্যরশ্মির বিচ্যুতি নিচে আর দুই প্রান্তের বিচ্যুতির পার্থক্য উপরে। লাল এবং বেগুনির বিচ্যুতির পার্থক্য উপরে, মধ্যরশ্মির বিচ্যুতি নিচে। লাল এবং বেগুনির বিচ্যুতির পার্থক্য উপরে, মধ্যরশ্মির বিচ্যুতি দিবা নিচে দিয়ে। এবার এ কাটাকাটি, তাহলে অতএব ডেল ইকুয়াল টু মিউ ভি মাইনাস মিউ আর ডিভাইডেড বাই মিউ মাইনাস ওয়ান, মিউ ভি মাইনাস মিউ আর ডিভাইডেড বাই মিউ মাইনাস ওয়ান। শেষ। তাহলে এটাই হচ্ছে বিচ্ছুরণ ক্ষমতা। তাহলে বিচ্ছুরণ ক্ষমতা, এবার বলো ম্যাথ পারা যাবে না?
বিচ্ছুরণ ক্ষমতার কোনো একক নেই, কিন্তু এটা এককবিহীন একটা রাশি বিচ্ছুরণ ক্ষমতা। তাহলে এবার আসো তো একটা ম্যাথ করে ফেলি। বলা হচ্ছে একটি পাতলা প্রিজমে সূর্যের সাদা আলো আপতিত হলো। সাদা আলো আপতিত হলো, সূর্যের সাদা আলো আপতিত হলো। আপতন কোণ 3 ডিগ্রি। আপতন কোণ 3 ডিগ্রি। বেগুনি বর্ণের জন্য প্রতিসরণ কোণ 2.1 ডিগ্রি। বেগুনি বর্ণের জন্য প্রতিসরণ কোণ 2.1 ডিগ্রি। লাল বর্ণের জন্য প্রতিসরণ কোণ 2.6 ডিগ্রি। লাল বর্ণের জন্য প্রতিসরণ কোণ 2.6 ডিগ্রি। সবুজ বর্ণের জন্য 2.46 ডিগ্রি হলে বিচ্ছুরণ ক্ষমতা কত? বিচ্ছুরণ ক্ষমতা কত বলো তো দেখি, পারা যাবে কিনা? বিচ্ছুরণ ক্ষমতা কত? দেখো, লাল বর্ণের জন্য আপতন কোণ প্রতিসরণ কোণ জানা, বেগুনি বর্ণের জন্য আপতন কোণ তো সবার জন্য একই 3 ডিগ্রি। বিচ্যুতি কোণের মানটা এটা আমাদের আলাদা করে বের করতে হবে না, প্রিজম কোণ ভাই বলে দেওয়া নেই, দরকার নেই, প্রিজম কোণ লাগবে না। আমাদের লাগবে প্রতিসারাঙ্ক। তাহলে প্রতিসারাঙ্ক দেখো, একটু তাকাও, লাল বর্ণের জন্য প্রতিসারাঙ্ক মিউ আর, তাহলে সাইন আই বাই সাইন আর। বুঝছো? আমাদের প্রিজমের ক্ষেত্রে এই ক্ষেত্রে বিচ্ছুরণ ক্ষমতা ওমেগা বের করতে হবে। তাহলে ওমেগা ইকুয়াল টু মিউ ভি মিউ আর ডিভাইডেড বাই মিউ মাইনাস 1। তাহলে এখানে মানগুলো বসাই দিব। এবার মিউ ভিটা লাগবে, তাহলে মিউ ভি মিউ আরটা লাগবে। সাইন আই বাই সাইন আর, সাইন 3 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন আর, আর এর মান লাল বর্ণের জন্য 2.6 ডিগ্রি। তাহলে এখান থেকে মান বের করবা, সাইন 3 সাইন 2.6, সাইন 3 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 2.6। তাহলে এটা হচ্ছে 1.1537, একটু বেশি সংখ্যা লিখো, হ্যাঁ, 1.15371 মিউ ভি সাইন আই বাই সাইন আর। তাহলে সাইন 3 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন আর, বেগুনি বর্ণের জন্য 2.1। দেখো সহজ ম্যাথ, জাস্ট মানগুলো বসাইতে হবে। 1.4282 এত মান। আর মধ্যরশি অর্থাৎ মিউ সবুজ বর্ণের জন্য সাইন আই বাই সাইন আর, তাহলে মধ্যরশি সাইন আই 3 ডিগ্রি আর সাইন আর সবুজ বর্ণের জন্য 2.46, তাহলে 2.46, তাহলে 1.219। এবার আসো মান বসাই। তাহলে মিউ ভি এর মান 1.4282 মাইনাস মিউ আর এর মান 1.15371 ডিভাইডেড বাই মিউ 1.219 মাইনাস 1। এবার খালি মান বসাই দিই,
1.4282 minus 1.15371 divided by 1.219 minus 1.25 এটা হচ্ছে প্রিজমের ক্ষেত্রে বিচ্ছুরণ ক্ষমতা। ঠিক আছে, শেষ হয়েছে? বলো রেডিমেড ম্যাথ। হ্যাঁ, একক কি? একক নাই, একক নাই, একই রাশির অনুপাত না। এই যে মিউ বাই মিউ এর অনুপাত, মিউ বাই মিউ এর অনুপাত, এই কারণে কোনো একক নাই। ঠিক আছে, ওকে ডান। বলো বুঝছো কিনা? ক্লিয়ার? বুঝা গেছে? ডান। এবার আসো, এই যে প্রিজমের হিসাব নিকাশ ডান, প্রিজম শেষ। এখন আমরা নতুন একটা টপিক পড়ব, গোলীয় তলে আলোর প্রতিসরণ। গোলীয় তলে আলোর প্রতিসরণ। আমরা পরস্পর দুইটা সমান্তরাল তলে আলোর প্রতিসরণ দেখছি। ঠিক আছে, তারপরে হেলানো তলে আলোর প্রতিসরণ দেখছি, অর্থাৎ প্রিজম দেখছি, প্রিজমে আলোর প্রতিসরণ দেখছি। এবার গোলীয় তলে আলোর প্রতিসরণ, আলোক রশ্মি গিয়ে আপতিত হবে গোলীয় তলে। তো এই জিনিসটা এখন আমাদের আলোচনা করতে হবে, গোলীয় তলে আলোর প্রতিসরণ। তো দেখো, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, আর এখান থেকে আসলে লেন্সের আলোচনা শুরু হবে। গোলীয় তল দুই ধরনের হয়, উত্তল এবং অবতল। বলো এই তলটা কেমন তল? বলো দেখি এই তলটা কেমন তল? একজন বলছে উত্তল, গুড। কেন অবতল হইতে পারে না? যদি জিজ্ঞেস করা হয় এই তলটা কেমন তল, তাহলে ভাই দুইটা উত্তরই হইতে পারে। যদি তুমি এই পাশ থেকে দেখো, এই পাশ থেকে দেখো, তাহলে তোমার কাছে মনে হবে অবতল। আর যদি তুমি এই পাশ থেকে তাকায় দেখো, এই পাশ থেকে তাকায় দেখো, তাহলে তোমার কাছে মনে হবে উত্তল। আসলেই তাই, যে উত্তল অবতল এটা আসলে কোন পাশ থেকে দেখতেছি তার উপর নির্ভর করে। এই তলটা কি তল? উত্তলও হতে পারে, অবতলও হইতে পারে। তাহলে এদিক থেকে দেখলে অবতল তল, এদিক থেকে দেখলে উত্তল তল। কথা কি বুঝছো? তো এরকম গোলীয় তলে আলোর প্রতিসরণ দেখব। তো ধরো এইটা হচ্ছে একটা গোলীয় তলের অংশ, এরকম একটা গোলীয় প্রতিসারক তল। এরকম ধরো এই পাশে প্রতিসারক মাধ্যম আছে, এই পাশে প্রতিসারক মাধ্যম আছে। আবার এমনও হতে পারে এই যে গোলীয় তল, এই পাশে প্রতিসারক মাধ্যম আছে, প্রতিসারক মাধ্যম এই পাশে থাকতে পারে। আবার এমনও হইতে পারে যে এই পাশে একটা প্রতিসারক মাধ্যম আছে, এই পাশে একটা প্রতিসারক মাধ্যম আছে, এই পাশে আর একটা প্রতিসারক মাধ্যম আছে। কথা কি বুঝছো? এরকম হইতে পারে। আমরা গোলীয় তলের যে অংশটা নিয়ে আলোচনা করব, গোলীয় তলের যে ছোট্ট অংশটা নিয়ে আমরা আলোচনা করব সেটাকে বলা হবে উন্মেষ। ধরো এটা এ, এটা পি, এটা বি, তাহলে এ পি বি এটা হচ্ছে উন্মেষ। এ পি বি এটাকে বলা হচ্ছে এই যে গোলীয় তলের একটা ছোট্ট ক্ষুদ্র অংশ। মানে ধরো বিশাল একটা গোলীয় তল, তার একটা ছোট্ট অংশ, কিন্তু এরকম কিন্তু একটা ছোট্ট অংশ, এই যে এতটুকু একটা ছোট্ট অংশ, সেটাই কিন্তু এই যে উন্মেষ। যে তল নিয়ে আমরা হিসাব নিকাশ করব, যে তলে আলোর প্রতিসরণ ঘটবে, সেই ছোট্ট যে তলের অংশটা, গোলীয় তলের যে অংশটা, এটাকে বলা হচ্ছে উন্মেষ। ঠিক আছে, তারপরে আসো যে মেরু। ধরো এই যে আমরা এই বরাবর একটা কেন্দ্রগামী রেখা টানলাম, এই বরাবর একটা রেখা টানলাম। এই রেখাটার ধরো এই যে বিন্দুটা, এই বিন্দুটা হচ্ছে ও বিন্দু, এই বিন্দুটা হচ্ছে ও। কি এটা? এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র বলে, 9 10-এ পড়ছো অনেক কিছু, কিন্তু হ্যাঁ, বক্রতার কেন্দ্র কি? যে গোলীয় তলে আলোর প্রতিসরণ আমরা ঘটাবো, সেই গোলীয় তলটা যে গোলকের অংশ বিশেষ, মানে আমি যদি এটাকে বড় করে একটা গোলক আঁকি, তাহলে গোলকটা এই, তাহলে যে গোলক, সেই গোলকের কেন্দ্র যেটা, এই যে উন্মেষ অংশটা যেটা, এটা যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রটা হচ্ছে বক্রতার কেন্দ্র। এবার এই বক্রতার কেন্দ্র থেকে এই যে গোলীয় তলের উপর একেবারে ব্যাসার্ধগামী সরল রেখাটা আঁকো। ব্যাসার্ধগামী সরল রেখাটা যে বিন্দুতে ছেদ করবে, সেই বিন্দুটাকে বলা হচ্ছে মেরুবিন্দু। তাহলে পি হচ্ছে মেরুবিন্দু, পি হচ্ছে মেরুবিন্দু। ঠিক আছে, তারপরে ও হচ্ছে
বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র। আর এই বক্রতার কেন্দ্র থেকে এই মেরু পর্যন্ত অর্থাৎ পি বিন্দু পর্যন্ত এই দূরত্বটা দেখো তো গলীয় তলের ব্যাসার্ধ না, তো এই কারণে এটাকে বলা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। এটার পরিচয় হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। ওকে, তো আমরা চলো এখন গলীয় তলে আলোর প্রতিসরণটা দেখব। ঠিক আছে, চলো গলীয় তলে আলোর প্রতিসরণ। তো প্রথমে কেমন তলে আলোর প্রতিসরণ? আমরা আলোর প্রতিসরণ দেখব এই যে তলটা, এই পাশে ধরো প্রতিসারক মাধ্যম আছে, এই পাশে প্রতিসারক মাধ্যম আছে। এটা পি বিন্দু, এটা পি বিন্দু, দাঁড়াও একটু, আচ্ছা আমরা প্রথমে এটা না দেখি আগে, সরি 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 আমি প্রথমে উত্তলটা এঁকে ফেলছি, প্রথমে অবতল তলে দেখি। প্রথমে অবতল তলে আলোর প্রতিসরণ, অবতল তলে আলোর প্রতিসরণ 1 নম্বর, অবতল তলে আলোর প্রতিসরণ। এই যে অবতল তল, তাহলে এই পাশে প্রতিসারক মাধ্যম আছে, এই যে এই পাশে যে প্রতিসারক মাধ্যম, এই প্রতিসারক মাধ্যমকে আমরা বললাম μ2, আর এই পাশে ধরো μ1, মানে ধরো শূন্য মাধ্যম। তো এই যে রেখাটা, এই রেখাটা হচ্ছে এই যে ব্যাসার্ধগামী সরলরেখা বা কেন্দ্রগামী সরলরেখা। তো এটা যে বৃত্তের অংশ বিশেষ, এই যে ধরো এরকম বৃত্ত আঁকলে এটা হচ্ছে সেন্টার, তাহলে এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে ও বক্রতার কেন্দ্র। ঠিক আছে, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। এখন দেখো সবাই এবার বোর্ডে থাকো, লেখা বাদ। দেখো এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। ধরো এইখানে এই বিন্দুতে বস্তু আছে, এই যে বস্তুটা এটা হচ্ছে এই বিন্দুতে আছে, এটা হচ্ছে মেরু পি বিন্দু। এখন আলোকরশ্মি গিয়ে এই যে এ বিন্দু থেকে আলোকরশ্মি গিয়ে এই তলের উপর আপতিত হলো, আলোকরশ্মি এখান থেকে গিয়ে এই তলের উপর আপতিত হলো, এই আপতিত হলো, এটা হচ্ছে আপতিত রেখা। ধরো এ, এটাকে বললাম ধরো বি বিন্দু, আলোকরশ্মিটা বি বিন্দুতে আপতিত হলো, এটা বি বিন্দু, তাহলে এ বি বরাবর গিয়ে আপতিত হলো। এইবার প্রতিসরণের জন্য কি ঘটনাটা ঘটবে? অনেকে বলতে ভাই এই রশ্মিটা কেন নিলেন? এটা হচ্ছে আমাদের এ বিন্দুতে আছে বস্তু, হ্যাঁ কেমন বস্তু? একটা বিন্দু বস্তু, একটা বিন্দু বস্তু আছে, এই যে বিন্দু একটা বস্তু আছে। আলোকরশ্মি হ্যাঁ এই বরাবর আপতিত হতে পারে না? হ্যাঁ পারে। এই বরাবর আপতিত হলে সেই রশ্মিটা বাঁকবে না তো। যদি এই বরাবর আপতিত হয়, ধরো এই বরাবর আপতিত হলো, তো এই বরাবর আপতিত হলে তো এটা বাঁকবে না। এই বরাবর আপতিত হলে এই বরাবর চলে যাবে, এই যে এই বরাবর চলে যাবে, কারণ এটা তো অবিলম্ব। আমি যদি এখানে অবিলম্ব আঁকি তাহলে এটা অবিলম্ব না, এটা ব্যাসার্ধগামী রেখা না। তো বৃত্তাকার তল, তার উপর লম্ব তো ব্যাসার্ধ, তাহলে এই পয়েন্টে যদি আমি লম্ব আঁকি, অবিলম্ব আঁকি, অবিলম্ব এটা, তাহলে এটা অবিলম্ব বরাবর আপতিত হয়েছে, অবিলম্ব বরাবর চলে যাবে। বলো কোনো ডাউট আছে, কনফিউশন? তাহলে একটা রশ্মি কিন্তু আমরা পাইলাম যে হ্যাঁ ঠিক আছে এই রশ্মি এই বরাবর আপতিত হয়ে এই বরাবর প্রতিসরিত হয়েছে, তো এটা তো লম্ব আপতন, এটা তো লম্ব আপতন, বোঝো নাই? এটা একটা বস্তু, এই বস্তু থেকে আলোকরশ্মি এসে আপতিত হলো এই সোজা, এই যে বক্রতার কেন্দ্র, তাহলে এটা কি ব্যাসার্ধ, এই বরাবর এসে আপতিত হলো, এই বরাবর এসে আপতিত হলো। ধরো এটা একটা তল, এই যে প্রতিসারক তল, তাহলে লম্বভাবে আপতিত হলো। বলো লম্বভাবে আপতিত হলে বাঁকবে? কি হবে? লম্বভাবে আপতিত হলে তো লম্বভাবে নির্গত হবে,
লম্বভাবে প্রতিসরণ ঘটবে, এই যে এই বরাবর প্রতিসরণ ঘটবে, আপতন কোণ আই হবে 0, প্রতিসরণ কোণ আরও হবে 0, অভিলম্ব বরাবর আপতিত হয়েছে। তাহলে এইখানে এই পয়েন্টে দেখো, এই পয়েন্টে যদি আমি লম্ব আঁকি, ধরো এই যে স্পর্শক আঁকলাম, এখানে যদি লম্ব আঁকি তো লম্বই তো এটা, তাহলে এ বিন্দু থেকে যে আলোক রশ্মিটা এই বরাবর আপতিত হয়েছে সেটা তো এই বরাবর আপতিত হয়ে চলে যাবে। বলো এবার বুঝছো কিনা? কি ক্লিয়ার? বলো এবার বুঝছো কিনা? আলোক রশ্মি লম্বভাবে আপতিত হলো, লম্বভাবে চলে যাবে, লম্বভাবে নির্গত হবে। তাহলে এই একটা রশ্মি গেল। এইবার যদি লম্বভাবে আপতিত না হয়, এই যে এই বিন্দু থেকে অনেকগুলো আলোক রশ্মি আসতেছে, দেখো অনেকগুলো, একটু বোর্ডে দেখো, এই একটা রশ্মি, 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 এখান থেকে এই এই বিন্দুটা থেকে ধরো এখানে একটা আলোক উৎস আছে, তাহলে এই আলোক উৎস থেকে অনেকগুলো রশ্মি আসতেছে না? তা আমরা আমরা এইখান থেকে দুটো রশ্মি আঁকতেছি। কেন দুটো রশ্মি আঁকবো? তুমি দেখো তো 9, 10-এ যখন তুমি লেন্সের ক্ষেত্রে বা দর্পণের ক্ষেত্রে রশ্মি চিত্র আঁকছো, বলো তো অ্যাটলিস্ট কয়টা রশ্মি চিত্র আঁকছো বিম্ব পাওয়ার জন্য? বলো তো অ্যাটলিস্ট কয়টা রশ্মি চিত্র আঁকছো? 2টা আঁকছো না? কারণ 2টা গিয়ে মিলবে, ধরো এই একটা রশ্মি আর এই একটা রশ্মি গিয়ে মিললে পরে তো বিন্দু পাবো, আমরা বিম্বটা পাবো। তাহলে অ্যাটলিস্ট 2টা রশ্মি চিত্র আঁকতে হবে। একটা আঁকলাম, এই যে একটা আমরা আঁকছি, এবার আর একটা আঁকতেছি, তাহলে আর একটা গিয়ে এই পয়েন্টে আপতিত হয়েছে, এই পয়েন্টে আপতিত হয়েছে। এবার এই পয়েন্টে আপতিত হলে ওই পয়েন্টে অভিলম্ব এঁকে ফেলি। বলো ওই পয়েন্টে অভিলম্ব কেমন হবে? অভিলম্বটা কেমন হবে? অভিলম্বটা হবে এই যে এটা কেন্দ্র, তাহলে ব্যাসার্ধটাই হবে অভিলম্ব, কারণ বৃত্তাকার তলে ব্যাসার্ধটাই তো স্পর্শকের সাথে লম্ব। তাহলে এইটা হচ্ছে অভিলম্ব, এই যে এটা অভিলম্ব, এই যে এটা হচ্ছে অভিলম্ব। এটাকে অন্য কোনো একটা কালার দিয়ে দিই, এই যে এটা হচ্ছে অবিলম্ব, এটা হচ্ছে অবিলম্ব। কি ক্লিয়ার? যদি আলোক রশ্মি না বাঁকতো, দেখো এই যে বেগুনি রশ্মি, যেটা আলোক রশ্মি যদি না বাঁকতো তাহলে কিন্তু এই বরাবর যাওয়ার কথা ছিল। দেখো যদি না বাঁকতো, এই যে এই রশ্মিটা না বাঁকলে এই বরাবর যাওয়ার কথা ছিল। যদি রশ্মিটা না বাঁকতো এই বরাবর চলে যেত, ঠিক আছে? তো রশ্মিটা কি হবে? বাঁকবে। সবাই এবার একটু বোর্ডে দেখো, বাঁকবে কোন দিকে বাঁকবে? বলো কোন দিকে বাঁকবে? রশ্মিটা বাঁকবে কোন দিকে বাঁকবে? হালকা থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, তাহলে হালকা থেকে ঘন মাধ্যমে গেলে অবিলম্বের দিকে বাঁকবে নাকি অবিলম্ব থেকে দূরে সরে যাবে? বলো অবিলম্বের দিকে। হালকা μ1, দেখো হালকা মাধ্যম, μ2 ঘন মাধ্যম। তাহলে হালকা থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, আমরা এটাকে কি মাধ্যম ধরছি? হালকা, তার তুলনায় এটা আলোকীয় ঘন। তাহলে হালকা থেকে ঘনতে গেলে অবিলম্বের দিকে বাঁকে, তাহলে ভালো করে খেয়াল করো, অবিলম্বের দিকে বেঁকে যাবে, এই যে অবিলম্বের দিকে বেঁকে যাবে, তাহলে অবিলম্বের দিকে বেঁকে গেল এটা, এই যে রশ্মিটা অবিলম্বের দিকে বেঁকে গেল। তাহলে এটাকে অন্য একটা কালার দিয়ে দিলাম, এই যে অবিলম্বের দিকে বেঁকে গেল। কথা কি বোঝা গেছে? দেখো অবিলম্বের দিকে বেঁকে গেছে, অবিলম্বের দিকে। এখন আমি যদি এটাকে বর্ধিত করি, এটাকে দেখো বর্ধিত করলে এই পয়েন্টে এসে কোথাও মিলবে। দেখো বর্ধিত করলে এই পয়েন্টে এসে কোথাও মিলবে। অবিলম্বের দিকে বেঁকে গেছে, এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি, এই রশ্মিটা হচ্ছে প্রতিসরিত রশ্মি, সেটা অবিলম্বের দিকে, এটা হচ্ছে অবিলম্বের দিকে বাঁকছে, বাঁকার পর এটাকে যদি পিছন দিকে বর্ধিত করি, ধরো এই পয়েন্টে এসে মিলল। তাহলে একটু তাকাও, ভালো করে বোঝো, একটা রশ্মি গেছে এই বরাবর, আর একটা রশ্মি গেছে এই দুইটা রশ্মি এই দিকে কোনোদিন মিলবে? এই পাশে কোনোদিন মিলবে? বলো তাহলে মিলবে কোন দিকে মিলবে? এটাকে পিছন দিকে বর্ধিত করি, দেখো জোর করে মিলানো লাগতেছে, এই যে পিছন দিকে বর্ধিত করলে এই পয়েন্টে মিলছে, এই পয়েন্টে মিলছে। তাহলে এ ছিল কি? বস্তু, তার বিম্ব পাওয়া যাবে এখানে, এই যে আই, এই বিন্দুতে তৈরি হবে বিম্ব। এটা বস্তু, এটা বিম্ব। বলো বুঝলা কিনা? বলো বুঝছো কিনা? তাহলে এই হচ্ছে আমাদের রশ্মি চিত্র। তাহলে আমরা একটা আপতিত রশ্মি আঁকলাম, না বাঁকলে এই বরাবর যাওয়ার কথা ছিল,
এবার এই পয়েন্টে অভিলম্ব আঁকলাম, অভিলম্ব হচ্ছে এই যে ব্যাসার্ধ, ব্যাসার্ধগামী রেখা, কারণ ব্যাসার্ধ এর উপর লম্ব হচ্ছে, তাহলে এটা হচ্ছে অভিলম্ব। এবার অভিলম্বের দিকে বেঁকে গেছে, দেখো অভিলম্বের দিকে বেঁকে গেছে, অভিলম্বের দিকে বেঁকে গেলে রশিটা হইল এটা, এটা আর এই একটা, দুইটা রশি, এই দুইটা রশি এইদিকে আমি মিলাইতে পারবো না, এইদিকে তাহলে বিম্ব হবে না, তাহলে এই বস্তুর বিম্ব কোথায় হবে, এটাকে পিছনের দিকে বর্ধিত করব, এটাকে পিছন দিকে বর্ধিত করব, এই পয়েন্টে মিলছে, এই পয়েন্টেই হবে বিম্ব। কি ক্লিয়ার? দেখো বিম্ব কিন্তু জোর করে মিলানো লাগছে, প্রকৃতপক্ষে মেলে নাই। তাহলে বলো বিম্ব বাস্তব না অবাস্তব, দেখি বলো তো, বিম্ব অবাস্তব বিম্ব না বাস্তব বিম্ব, বলো বিম্বটা কেমন? অবাস্তব বিম্ব, জোর করে মিলানো লাগছে, বর্ধিত করে মিলানো লাগছে, প্রকৃতপক্ষে মেলে নাই, অবাস্তব বিম্ব। কি কথা কি বোঝা গেছে? তাহলে এই হচ্ছে গলীয় তলের ক্ষেত্রে অবতল তলে আলোর প্রতিসরণ, অবতল তলে আলোর প্রতিসরণ, এই যে অবতল তলে আলোর প্রতিসরণের ব্যাপারটা দেখালাম। এইবার আসো চিহ্নের ধনাত্মক প্রথা। বস্তুর দূরত্বকে 9 টেনে আমরা ইউ দিয়ে লিখতাম, এখানেও তাই ইউ দিয়ে লিখব। বিম্বের দূরত্বকে ভি দিয়ে লিখব, ঠিক আছে? আর বক্রতার ব্যাসার্ধকে আর দিয়ে লিখব, বক্রতার ব্যাসার্ধকে আর দিয়ে লিখব, ঠিক আছে? বিম্বের দাদা কিছুই বুঝলাম না, কেন বুঝবা না? দেখো, দেখলেই বুঝে যাবা, ঠিক আছে? দেখতে থাকো, বুঝে যাবা, কোনো সমস্যা নেই। এখনো বুঝাইনি, কিছুই বুঝাইনি, মনে করো, তুমি খালি দেখতে থাকো, মুভির মতো দেখতে থাকো। আমরা বস্তুর দূরত্বকে ইউ দিয়ে লিখি, বিম্বের দূরত্বকে ভি দিয়ে লিখি, আর বক্রতার ব্যাসার্ধ এই দূরত্বটাকে আমরা আর দিয়ে লিখি। যে কোনো দূরত্ব কাউন্ট হবে মেরু থেকে, অর্থাৎ পি বিন্দু থেকে, যে কোনো দূরত্ব কাউন্ট হবে পি বিন্দু থেকে, যে কোনো দূরত্ব, যে কোনো দূরত্ব পি বিন্দু থেকে হিসাব করব, পি থেকে, পি থেকে অর্থাৎ মেরু থেকে, পি থেকে অর্থাৎ মেরু থেকে হিসাব করব, মেরু থেকে হিসাব। এইবার আসো আমি তোমাকে একটু চিহ্নের ধনাত্মক প্রথাটা বুঝাই। চিহ্নের ধনাত্মক প্রথা লিখো, চিহ্নের ধনাত্মক প্রথা, ধনাত্মক প্রথা, ঠিক আছে? খুবই 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 গুরুত্বপূর্ণ। 1 নম্বর, আলোকরশ্মি কোনো তলে, আলোকরশ্মি কোনো তলে, কোনো তলে যে পাশ হতে, যে পাশ হতে এসে আপতিত হবে, যে পাশ হতে এসে আপতিত হবে, বস্তু ওই পাশে থাকলে, বস্তু ওই পাশে থাকলে ইউ হবে পজিটিভ, অন্যথায় মানে না থাকলে, অন্যথায় মানে না থাকলে ইউ হবে নেগেটিভ। লিখো, লিখলে বুঝে যাবা, সমস্যা নেই। আসো কি বলছে, আলোকরশ্মি কোন তলে যে পাশ থেকে এসে আপতিত হবে, এই যে এই হচ্ছে তল, এই তলে আলোকরশ্মি এসে আপতিত হয়েছে কোত্থেকে? এ বিন্দু থেকে, এখান থেকে আলোকরশ্মি দেখো এই যে এসে আপতিত হয়েছে, এসে আপতিত হয়েছে। তাহলে যে পাশ থেকে এসে, যে পাশ থেকে এসে আপতিত হয়েছে, যে পাশ থেকে এসে আপতিত হয়েছে, বস্তুটা ওই পাশে আছে কিনা বলো, ইয়েস অর নো, বলো বস্তুটা ওই পাশে আছে কিনা, ইয়েস অর নো? ইয়েস। তাহলে বস্তু যদি ওই পাশে থাকে তাহলে বস্তুর দূরত্ব হবে পজিটিভ, অর্থাৎ এই যে পি বিন্দু থেকে, অর্থাৎ এই যে পি বিন্দু, পি থেকে বস্তুর দূরত্ব, এই যে বস্তুর দূরত্ব এই পর্যন্ত, এই বস্তুর দূরত্বকে ইউ, তাহলে এই ইউটা হবে পজিটিভ, ইউ, ইউ পজিটিভ, যে পাশ থেকে এসে আপতিত হয়েছে বস্তু ওই পাশে। অনেকে বলতে পারে ভাই এটা তো সব সময়ই হবে। দেখেন কোন তলে, যে তলেই হোক, বস্তু এখানে এসে আপতিত হলো, আবার ধরেন উত্তল তল, উত্তল তল, বস্তু এখানে এসে আপতিত হলো, অথবা ধরেন উত্তল তল এই পাশ থেকে গিয়ে আপতিত হলো, তো যে পাশ, বস্তু যে পাশে ওই পাশ থেকে গিয়েই তো আপতিত হবে, তাহলে বস্তুর দূরত্ব তো অলওয়েজই পজিটিভ। হ্যাঁ বলতে পারো, কোনো সমস্যা নেই, অবশ্যই কথা সত্য, কারণ বস্তু থেকেই আলোকরশ্মি গিয়ে আপতিত হচ্ছে, এটা হচ্ছে উৎস, এখান থেকে আলোকরশ্মি গিয়ে আপতিত হচ্ছে, তাহলে যে তলে আপতিত হচ্ছে বস্তু ওই পাশেই তো থাকছে, তাহলে ইউ তো পজিটিভ হবেই, তো ইউ পজিটিভ, ইউ তো পজিটিভ হবে, ইউ তো পজিটিভ, ঠিকই তো আছে। কথা কি বুঝছো? অনেক সময় মানে অনেকে বলতে ভাই এটা তো এইভাবেই লেখা যায় যে ইউ অলওয়েজ পজিটিভ,
তুমি এই ক্ষেত্রে আপাতত ইউ অলওয়েজ পজিটিভ মাথায় রাখতে পারো, কিন্তু অনেক সময় লেন্সের ক্ষেত্রে কি হবে জানো? শোনো, লেন্সের ক্ষেত্রে ধরো দুইটা লেন্স পরপর আছে, এক লেন্সের জন্য, এই লেন্সের জন্য প্রথমে ধরো বস্তু এখানে, এই লেন্সের জন্য যেটা বিম্ব হবে ওই লেন্সের জন্য সেটা বস্তু হিসেবে আচরণ করবে। এই লেন্সের জন্য যেটা বিম্ব হবে এই লেন্সের জন্য পরপর দুইটা লেন্সে আলোর প্রতিসরণ, পরপর দুইটা তিনটা লেন্সে আলোর প্রতিসরণ, পরপর দুইটা গলীয় তলে আলোর প্রতিসরণ, এই সকল ক্ষেত্রে গিয়ে ধরো এইটা হচ্ছে মূল বস্তু, তাহলে বস্তু থেকে আলোক রশ্মি এভাবে গিয়ে আপতিত হচ্ছে, প্রথমে এই লেন্সে তারপরে এই লেন্সে গিয়ে আপতিত হচ্ছে। তো আমরা যখন ম্যাথমেটিক্যালি হিসাব নিকাশ করব তখন প্রথম লেন্সের ক্ষেত্রে যে বিম্বটা তৈরি হবে সেই বিম্বটা হবে দ্বিতীয় লেন্সের বস্তু। এখন মনে করো প্রথম লেন্সের জন্য বিম্বটা এখানে তৈরি হলো, প্রথম লেন্সের জন্য বিম্বটা এখানে, ঠিক আছে। এইবার আলোক রশ্মি দ্বিতীয় লেন্সে গিয়ে এই পাশ থেকে গিয়ে আপতিত হচ্ছে। দেখো আলোক রশ্মি কিন্তু এই পাশ থেকে যাচ্ছে, এটা বস্তু ছিল, আলোক রশ্মি কিন্তু এই পাশ থেকে যাচ্ছে, কিন্তু এর জন্য যেটা বস্তু কাউন্ট হবে সেটা তো অন্য পাশে, তো তখন কিন্তু ইউ নেগেটিভ হবে, সেটা আমরা করার সময় বুঝবো, ঠিক আছে। আপাতত তুমি মাথায় রাখতে পারো যে বাই ইউ অলওয়েজ পজিটিভ, কিন্তু এই নিয়ম হচ্ছে এইটা, যে পাশ থেকে আলো গিয়ে আপতিত হয়েছে বস্তু যদি ওই পাশে থাকে তাহলে ইউ পজিটিভ, অন্যথায় ইউ নেগেটিভ, ঠিক আছে। এইবার দুই নম্বর নিয়ম, দুই নম্বর নিয়ম হচ্ছে ভি এর ক্ষেত্রে কি বলবো? ভি এর ক্ষেত্রে হচ্ছে আলোক রশ্মি যে পাশে প্রতিফলিত বা প্রতিসরিত হয়, যে পাশে প্রতিফলিত বা প্রতিসরিত হয় বিম্ব ওই পাশে গঠিত হলে, বিম্ব ওই পাশে গঠিত হলে ভি পজিটিভ, অন্যথায় ভি নেগেটিভ, অন্যথায় ভি নেগেটিভ। তুমি এখানে আমার বলো, আলোক রশ্মি যে পাশে প্রতিফলিত বা প্রতিসরিত হবে, মানে আলোক রশ্মি প্রতিফলিত হয়ে যে পাশে আসবে, অথবা প্রতিসরিত হয়ে, ভালো করে বুঝিও, প্রতিসরিত হয়ে আলোক রশ্মি যে পাশে যাবে, বিম্ব যদি ওই পাশে হয় তাহলে ভি পজিটিভ, অন্যথায় ভি নেগেটিভ। তুমি বলবা এখানে বিম্ব কোথায়? এখানে আলোক রশ্মি, দেখো এদিকে তাকাও, তাকাও তাকাও পড়ে তাকাও, আলোক রশ্মি প্রতিসরিত হয়েছে, এটা না প্রতিসরিত রশ্মি, তাহলে বলো তো আলোক রশ্মি কোন পাশে প্রতিসরিত হয়েছে, এই পাশে না এই পাশে? বলো, ডান হাত না বাম হাত? বলো কোন পাশে আলোক রশ্মি প্রতিসরিত হয়ে গমন করছে? কোন পাশে? এই পাশে প্রতিসরিত হয়েছে, এই পাশে দেখো, এই পাশে প্রতিসরিত হয়ে গেছে, আলোক রশ্মি প্রতিসরিত হয়ে এদিকে চলে গেছে। তাহলে প্রতিসরিত যে পাশে হয়েছে বিম্ব কি সেখানে? বিম্ব কি সেখানে? নো, বিম্ব অন্য পাশে। এই যে বিম্ব অন্য পাশে, যে পাশে প্রতিসরণ হয়েছে, আলোক রশ্মি প্রতিসরিত হয়ে যে পাশে গমন করছে, বিম্ব সেই পাশে নেই, বিম্ব অন্য পাশে। তাহলে বিম্বের দূরত্বটা ভি, এই যে এটা, বলো পজিটিভ হবে না নেগেটিভ হবে? বিম্বের দূরত্বটা এই ক্ষেত্রে বলো, ভি হবে নেগেটিভ। গুড, এই তো বুঝে গেছো, ভি হবে নেগেটিভ, এই তো বুঝে গেছো। আর যদি বিম্ব এই পাশে থাকতো, যেহেতু প্রতিসরিত হয়েছে এই পাশে, তাহলে বিম্ব যদি এই পাশে হইতো তাহলে ভি হইতো পজিটিভ, ঠিক আছে। এইবার আসো 3 নম্বর, যে পাশে প্রতিফলন বা প্রতিসরণ হবে, আলোক রশ্মি যে পাশে প্রতিফলন বা প্রতিসরণ হবে, বক্রতার কেন্দ্র সেই পাশে থাকলে, বক্রতার কেন্দ্র সেই পাশে থাকলে আর পজিটিভ, অন্যথায় আর নেগেটিভ। আলোক রশ্মি এই পাশে প্রতিসরিত হয়েছে না, তাহলে বক্রতার কেন্দ্র কি এই পাশে? এই পাশে বক্রতার কেন্দ্র, আলোক রশ্মি এই পাশে প্রতিসরিত হয়েছে, বক্রতার কেন্দ্র কি এই পাশে? নো, তাহলে বক্রতার কেন্দ্র কোন পাশে? অন্য পাশে। তাহলে বক্রতার কেন্দ্র যদি অন্য পাশে থাকে তাহলে আর, এই যে বক্রতার কেন্দ্রের দূরত্ব আর, বলো পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। এই তো ঘটনা, কি কথা কি বুঝছো? এই হচ্ছে ঘটনা। আর একটা শর্টকাট মাথায় রাখতে পারো আপাতত, আর একটা শর্টকাট, নট নিয়ম, কারণ সবসময় মিলবে না। আর একটা শর্টকাট মাথায় রাখতে পারো যে আলোক রশ্মি অবতল তলে গিয়ে আপতিত হলে আর নেগেটিভ, উত্তল তলে আপতিত হলে আর পজিটিভ, ঠিক আছে। অবতল তলে আপতিত হলে, এখানে ছোট্ট করে লিখে দিই, অবতল তলে
আপতিত হলে আর নেগেটিভ, আর উত্তল তলে আপতিত হলে আর পজিটিভ। দেখো তো সত্যি কিনা। আলোক রশ্মি কোন তলে গিয়ে আপতিত হয়েছে বলো? কোন তল? এটা কোন তল? কোন তল? এদিক থেকে আপতিত হয়েছে, আলোক রশ্মি এদিক থেকে আপতিত হয়েছে, তাহলে কোন তলে? অনেকে বলতে ভাই এটা তো অবতল উত্তল দুটাই হয়। হ্যাঁ, এই কারণে তো বলছি কোন দিক থেকে দেখতেছি, আলোক রশ্মি কোন দিক থেকে যাচ্ছে, আলোক রশ্মি এই দিক থেকে যাচ্ছে না, তাহলে কোন তলে আপতিত হয়েছে? কোন তলে? অবতল তলে। তাহলে অবতল তলে আপতিত হলে আর নেগেটিভ, আর নেগেটিভ হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই নিয়মগুলা মাথায় রাখবা। দিয়ে এই যে বিম্ব হয়েছে, বিম্ব অবাস্তব। আমরা কি চাই জানো? বস্তু কত দূরে থাকলে, অর্থাৎ ইউ কত দূরে হলে বিম্ব কত দূরে হবে, বিম্ব কোথায় হবে। বস্তুর দূরত্ব ইউ আমাদের বলে দিবে, বক্রতার ব্যাসার্ধ আর এর মান আমাদের বলে দিবে, গোলীয় তলের ক্ষেত্রে প্রতিসরণ হয়ে বিম্বটা যে কোথায় গঠিত হবে আমরা সেই বিম্বের অবস্থানটা বের করে ফেলব। দেখো এই ক্ষেত্রে কিন্তু সর্বদাই অবাস্তব বিম্ব হবে, সর্বদাই অবাস্তব বিম্ব। আলোক রশ্মি যদি আরো বেশি বাঁকে, ধরো আরো বেশি বাঁকলো, আরো বেশি বাঁকলে সেটাকে বর্ধিত করো। আলোক রশ্মি যদি আরো বেশি বাঁকে, ধরো আরো বেশি বাঁকলো, অবিলম্বের দিকে আরো বেশি বাঁকলো, তাহলে এইখানে বিম্ব হবে। ঠিক আছে, এটাকে বর্ধিত করি, এইখানে বিম্ব হবে। যদি আরো কম বাঁকে, ধরো আরো কম বাঁকলো, আরো কম বাঁকলো, সরি আরো বেশি বাঁকলে, যদি আরো বেশি বাঁকে তাহলে এইখানে বিম্ব হবে। আর যদি আরো কম বাঁকে, ধরো আরো একটু সামান্য বাঁকলো, কম বাঁকলো, তাহলে এইখানে বিম্ব হবে। কিন্তু বিম্ব এই পাশেই হবে, অর্থাৎ বিম্ব সর্বদা অবাস্তবী হবে। এই ক্ষেত্রে বিম্ব সর্বদা অবাস্তবী হবে, এই ক্ষেত্রে বিম্ব সর্বদা অবাস্তব হবে। এখন তুমি বলতে পারো যে ভাই এটা তো অবতল তলে প্রতিসরণ, উত্তল তলে একটু প্রতিসরণ দেখান। উত্তল তলে আলোর প্রতিসরণ, আসো। 2, উত্তল তলে আলোর প্রতিসরণ, আলোর প্রতিসরণ। দেখো এইবার আমরা দ্রুত এঁকে ফেলতে পারবো, প্রথমটা খুব ধীরে 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 বুঝাইছি, প্রথমবার জীবনে, প্রথমবার, এই কারণে। এবার চিন্তা করো, এইটা হচ্ছে উত্তল তল, এই পাশে প্রতিসারক মাধ্যম আছে, এটা হচ্ছে, বলো এবার বক্রতার কেন্দ্র কোথায়? এই যে এখানে বক্রতার কেন্দ্র ও, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র ও, এই যে এটা হচ্ছে অবিলম্ব, অবিলম্ব। ধরো এখানে বস্তু আছে, এই বিন্দুতে বস্তু, এটা পি বিন্দু, তাহলে বস্তু থেকে একটা আলোক রশ্মি এভাবে আপতিত হয়েছে, এভাবে আপতিত হয়ে এভাবে প্রতিসরিত হয়ে লম্বভাবে প্রতিসরিত হয়ে চলে গেল। এবার আরেকটা আলোক রশ্মি এভাবে আপতিত হয়েছে, এখান থেকে এই পয়েন্টে আপতিত হয়েছে। এই যদি আপতিত হয়ে না বাঁকতো তাহলে এই বরাবর যাইত, যদি আপতিত হয়ে না বাঁকতো তাহলে এই বরাবর যাইত। সবাই বোর্ডে থাকো, বুঝো ভালো করে, তাহলে এই বরাবর যাইত। কি হবে আলোক রশ্মি, কি হবে এবার? আলোক রশ্মি বাঁকবে, কোন দিকে বাঁকবে? অবিলম্বের দিকে বাঁকবে, হালকা থেকে ঘনতে যাচ্ছে, হালকা থেকে ঘন, হালকা থেকে ঘনতে যাচ্ছে, তাহলে অবিলম্বের দিকে বাঁকবে, বাঁকা অবিলম্বের দিকে, ভালো করে বোঝো, অবিলম্বের দিকে বাঁকাবো। কই অবিলম্ব কোথায়? সবুজটা অবিলম্ব, এই যে না বাঁকলে এই বরাবর যাওয়ার কথা ছিল, না বাঁকলে তাহলে বেঁকে এদিকে যাবে, অবিলম্বের দিকে বাঁকবে। তো ধরো বাঁকলো কিন্তু সামান্য বাঁকলো, বেশি বাঁকলো না। ধরো এই মাধ্যমটা একটু কম ঘন, বেশি ঘন হলে বেশি বাঁকাবে, কম ঘন হলে কম বাঁকাবে, তাহলে বাঁকালো কিন্তু বেশি বাঁকালো না, কম বাঁকালো। ঠিক আছে, দেখো না বাঁকলে এই বরাবর যাইতো, তাহলে একটু বাঁকবে, এই দেখো বাঁকতেছে, তাকাও তাকাও তাকাও, বাঁকতেছে, এই যে বাঁকলো কিন্তু বেশি বাঁকে নাই, খুবই সামান্য পরিমাণ বাঁকছে, খুবই সামান্য পরিমাণ বাঁকছে, এই যে বাঁকছে। এইবার আসো, এই যে বাঁকলো এই রশ্মি, তাহলে এটা প্রতিসরিত রশ্মি। এবার এই দুইটাকে বর্ধিত করলে কোনোদিন মিলবে? বলো, এটাকে বর্ধিত করলাম, এটাকে বর্ধিত করলাম, এরা এই দিকে কোনোদিন মিলবে? ইয়েস অর নো? বলো কোনোদিন মিলবে? তাহলে মিলাবো কিভাবে? বলো মিলাবো কিভাবে? তাহলে একটা কাজ করি, এইটারে পিছনের দিকে বর্ধিত করি, এটাকে এটাকে পিছনের দিকে বর্ধিত করি, এই যে পিছনের দিকে বর্ধিত করতেছি,
পিছনের দিকে বর্ধিত করলে এক সময় গিয়ে দেখো এর উপর গিয়ে মিলতেছে, এই যে এইখানে গিয়ে মিলছে, এই দেখো এইখানে গিয়ে মিলছে, বর্ধিত করলে এই পয়েন্টে গিয়ে মিলছে, কোথায়? এই পয়েন্টে। তাহলে এই পয়েন্টেই হবে বিম্ব আই, এই যে এটা হচ্ছে বিম্ব, এই পয়েন্টে গিয়ে মিলছে। কি বুঝছো? দেখো জোর করে বর্ধিত করে মিলানো লাগছে, তাহলে এই কারণে বর্ধিত করে যেহেতু মিলানো লাগছে, জোর করে বর্ধিত করে যেহেতু মিলানো লাগছে, তাহলে এই বিম্বটা কেমন বিম্ব? অবাস্তব বিম্ব। যদি প্রকৃতপক্ষে এই পাশে মিলতো তাহলে বাস্তব বিম্ব, এই পাশে মিলছে তাহলে এটা কেমন বিম্ব? অবাস্তব বিম্ব, অবাস্তব বিম্ব। বোঝা গেছে? এবার আসো দেখি একটু ইউ ভি আর এগুলো পজিটিভ না নেগেটিভ বলি। আসো দেখো, আলোক রশ্মি যে পাশ থেকে আপতিত হচ্ছে বস্তু সেই পাশে আছে, তাহলে বস্তুর দূরত্ব ইউ পজিটিভ। কি বুঝছো? ইউ হবে পজিটিভ, বা শর্টকাট ইউ অলওয়েজ পজিটিভ। শর্টকাট ইউ অলওয়েজ পজিটিভ। দেখো কত সহজ জিনিস। আসো এবার, আলোক রশ্মি যে পাশে প্রতিসরিত হয়েছে, প্রতিসরিত হয়েছে এই পাশে, এই দেখো এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি, এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি, প্রতিসরিত রশ্মি। তাহলে আলোক রশ্মি এই পাশে প্রতিসরিত হয়েছে, বিম্ব কি এ পাশে? নো, বিম্ব উল্টা পাশে। তাহলে বিম্বের দূরত্ব, বিম্বের দূরত্ব ভি, এই যে বিম্বের দূরত্ব ভি পজিটিভ না নেগেটিভ বলো? কই বলো? আলোক রশ্মি যে পাশে প্রতিসরিত হয়েছে, প্রতিসরণ ঘটছে এই পাশে, প্রতিসরিত হয়ে আলোক রশ্মি এই পাশে আসছে, বিম্ব কি এই পাশে? নো, বিম্ব উল্টা পাশে, বিম্ব উল্টা পাশে, তাহলে ভি হচ্ছে নেগেটিভ। আর একটা শর্টকাট বলি, অবাস্তব বিম্ব হলে ভি নেগেটিভ, অবাস্তব বিম্ব হলে ভি নেগেটিভ, বিম্ব অবাস্তব ভি নেগেটিভ। আগেরটাও দেখো তাই ছিল, বিম্ব অবাস্তব ভি নেগেটিভ। ওকে, আচ্ছা এবার আসো বক্রতার ব্যাসার্ধ। দেখি তুমি বলো তো বক্রতার ব্যাসার্ধটা বলো, বক্রতার ব্যাসার্ধটা পজিটিভ না নেগেটিভ? তুমি বলো। পজিটিভ। আলোক রশ্মি যে পাশে প্রতিসরিত হয়েছে, আলোক রশ্মি যে পাশে প্রতিসরিত হয়েছে, বক্রতার কেন্দ্র সেই পাশে, বক্রতার কেন্দ্র সেই পাশে আছে। আলোক রশ্মি যে পাশে প্রতিসরণ, বক্রতার কেন্দ্র সেই পাশে, তাহলে আর হবে পজিটিভ, আর হবে পজিটিভ। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে উত্তল তলে আলোর প্রতিসরণের অবাস্তব বিম্ব। উত্তল তলে, উত্তল তলে আলোর প্রতিসরণের, প্রতিসরণের অবাস্তব বিম্ব, অবাস্তব বিম্ব। শোনো, অবতল তলে আলোর প্রতিসরণ সর্বদাই অবাস্তব বিম্ব হয়, কিন্তু উত্তল তলের ক্ষেত্রে আলোর প্রতিসরণে অবাস্তব বিম্ব হয়, বাস্তব বিম্ব হয়। তুমি আমার এটা বুঝাই দিবা, এখানে কি হয়েছে? অবাস্তব বিম্ব হয়েছে। এইবার আমি তোমার হিন্ট দিচ্ছি, তোমাদের বলতে হবে এই যে মাধ্যমটা, এই মাধ্যমটা আরো বেশি ঘন, আরো বেশি আলোকীয় ঘন, অনেক ঘন। তাহলে আলোক রশ্মিকে বাঁকাবে অভিলম্ব থেকে, দেখো এই যে অভিলম্ব, এই যে এটা হচ্ছে অভিলম্ব, তাহলে আলোক রশ্মি বাঁকবে, আলোক রশ্মি অভিলম্বের দিকে বাঁকবে, সামান্য বাঁকছে। আলোক রশ্মি এই বরাবর যাওয়ার কথা ছিল, এই বরাবর যাওয়ার কথা ছিল, এই যে সামান্য বাঁকছে। আলোক রশ্মি যদি আরেকটু বেশি বাঁকতো, আলোক রশ্মি যদি আরো অভিলম্বের দিকে বাঁকতো, চিন্তা করো তো কি হইতো? আরো অভিলম্বের দিকে যদি বাঁকতো তাহলে কি হইতো? যদি আলোক রশ্মি আরো অবিলম্বের দিকে বাঁকতো, অনেক বেশি বাঁকতো, কি হইতো বলো? যদি আরো বাঁকতো, দেখো এইটা, এটা হইতো। যদি আরো বাঁকতো এটা হইতো, আরো বাঁকতো এটা হইতো, তখন এদিকে আর মিলতো না, এদিকে আর বর্ধিত করলে মিলতো না, দেখো মিলতো না, এদিকে আর মিলতো না। আলোক রশ্মি যদি আরো বাঁকতো তাহলে মিলতো এখানে এসে, এই যে এখানে এসে মিলতো, তাহলে বিম্ব কেমন বিম্ব হইতো? বাস্তব বিম্ব। আসো এঁকে ফেলি। তাহলে উত্তল তলে আলোর প্রতিসরণ বাস্তব বিম্ব লিখো। 2 নম্বরই, উত্তল তলে আলোর প্রতিসরণ, প্রতিসরণ এবার বাস্তব বিম্ব তৈরি হবে, বাস্তব বিম্ব। তাহলে এটা হচ্ছে গোলীয় তল, প্রতিসারক মাধ্যম, প্রতিসারক মাধ্যম, এটা ঘন মাধ্যম, তার তুলনায় এটা হালকা মাধ্যম।
এটা বক্রতার কেন্দ্র ও, এটা তাহলে অভিলম্ব, এটা হচ্ছে বস্তু এ। তাহলে আলোকরশ্মি এই বরাবর একটা আলোকরশ্মি আসলো, সেটা প্রতিসরিত হয়ে এই বরাবরই গমন করলো। এবার আর একটা আলোকরশ্মি এখান থেকে এসে আপতিত হলো, এই আপতিত হয়ে যদি না বাঁকত তাহলে তার এই বরাবর যাওয়ার কথা ছিল। যদি না বাঁকত তাহলে এই বরাবর যাওয়ার কথা ছিল। তাহলে আলোকরশ্মি এবার বেশি বাঁকবে, এটা অনেক বেশি ঘন। কম বাঁকলে যেটা হইতো, কম যদি বাঁকত, দেখো যদি কম বাঁকত তাহলে এই গিয়ে মিলিত হইতো, এখানে বর্ধিত করে মিলানো লাগতো, কারণ এইদিকে মিলতো না। এবার যদি বেশি বাঁকে, এবার যদি আলোকরশ্মিটা বেশি বাঁকে, অনেক বেশি অবিলম্বের দিকে, এই যে অবিলম্বের দিকে অনেক বেশি বেঁকে গেল, অবিলম্বের দিকে অনেক বেশি বেঁকে গেল। তাহলে অবিলম্বের দিকে অনেক বেশি বেঁকে গেলে এই দিকে তো আর মিলবে না, এদিকে মেলার কোনো অপশন আছে বলো? এদিকে বর্ধিত করলে এটা কি মেলার কোনো অপশন আছে? না। তাহলে এবার মিলবে কোন দিকে? এবার মিলবে সামনের দিকে, এবার সামনের দিকে গিয়ে মিলবে। তাহলে এবার এটাকে সামনের দিকে নিয়ে যাই, দেখো সামনের দিকে গিয়ে মিলবে, এখানে এই পয়েন্টে মিলবে। তাহলে এই পয়েন্টে মিলবে, এই পয়েন্টে আই, এইটা হচ্ছে বিম্ব, বোঝা গেছে? এটা হচ্ছে বস্তু। তাহলে এবার প্রকৃতপক্ষে মিলছে, বর্ধিত করে মেলানো লাগে না, আলোকরশ্মি প্রকৃতপক্ষে এসে মিলছে, বাস্তব বিম্ব, বাস্তব বিম্ব, বোঝা গেছে? ক্লিয়ার? ঠিক আছে, বাস্তব বিম্ব গঠিত হয়েছে। এবার আসো ইউভি, বলো আলোকরশ্মি যে পাশ থেকে গিয়ে আপতিত হচ্ছে, যে আলোকরশ্মি এই পাশ থেকে গিয়ে আপতিত হচ্ছে, বস্তু এই পাশে আছে, এটা পি বিন্দু। তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা ইউ। বলো ইউ পজিটিভ আর নেগেটিভ? বলো বলো দেখি, ইউ পজিটিভ আর নেগেটিভ? কই? ইউ পজিটিভ, ইউ অলওয়েজ পজিটিভ। আপাতত এটাও মাথায় রাখতে পারো, কিন্তু নিয়ম মাথায় রাখবে, আলোকরশ্মি যে পাশ থেকে গিয়ে আপতিত হয়েছে, যে পাশ থেকে গিয়ে আপতিত হয়েছে, বস্তু ওই পাশে থাকলে ইউ পজিটিভ। ঠিক আছে? যে পাশে প্রতিসরিত হয়েছে, এইটা প্রতিসরিত রশ্মি, প্রতিসরিত রশ্মি, আলোকরশ্মি যে পাশে প্রতিসরিত হয়েছে, যে পাশে প্রতিসরিত হয়েছে, বিম্ব কি ওই পাশে? ইয়েস, বিম্ব তো ওই পাশেই, বিম্ব তো ওই পাশেই। তাহলে ভি, ভি পজিটিভ, ভি পজিটিভ। ঠিক আছে? এবার যে পাশে প্রতিসরিত হয়েছে, যে পাশে প্রতিসরিত হয়েছে, যে পাশে প্রতিসরিত হয়েছে, বক্রতার কেন্দ্র কি সেই পাশে? ইয়েস। তাহলে আর কি হবে বলো? আর, আর পজিটিভ। তাহলে এগুলা বুঝলেই তোমার কাজ শেষ। তাহলে এই ক্ষেত্রে যে বিম্বটা হয়েছে সেটা হচ্ছে উত্তল তলে, উত্তল তলে আলোর প্রতিসরণে বাস্তব বিম্ব, আলোর প্রতিসরণে বাস্তব বিম্ব। তাহলে উত্তল তলে, উত্তল তলে বিম্ব কেমন হয়? কম বাঁকলে অবাস্তব, বেশি বাঁকলে বাস্তব। কম বাঁকলে অবাস্তব, বেশি বাঁকলে বাস্তব। কথা কি বুঝছো? আর এর মান সব সময় পজিটিভ হবে, নো মিথ্যা কথা। কিভাবে আর এর মান পজিটিভ হবে? আর এর মান কিভাবে পজিটিভ হবে? একজন বলছে আর এর মান সবসময় পজিটিভ হবে, এখানে আর নেগেটিভ, কি বলো এগুলা? ঠিক আছে, শর্টকাট একটা কথা মাথায় রাখতে পারো যে আলোকরশ্মি কোন তলে আপতিত হয়েছে, দেখো কোন তলে আপতিত হয়েছে? উত্তল তলে, তাহলে আর পজিটিভ। ঠিক আছে, উত্তল তলে আপতিত হলে আর পজিটিভ। দেখো আলোকরশ্মি কোন তলে আপতিত হয়েছে, এই যে বস্তু থেকে আলোকরশ্মি কোন তলে আপতিত হয়েছে? উত্তল তলে, সেক্ষেত্রে আর পজিটিভ। এটা বলতে পারো, এটা আপাতত বলতে পারো, বাট নিয়ম মাথায় রাখবা, যে পাশে প্রতিসরিত হয়েছে, যে পাশে প্রতিসরিত হয়েছে কেন্দ্র ওই পাশে থাকলে আর পজিটিভ, বক্রতার কেন্দ্র ওই পাশে থাকলে আর পজিটিভ। কি ক্লিয়ার? আর আর পজিটিভ হলে এফও পজিটিভ। বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র যে পাশে প্রতিসরণ, যে পাশে হয়েছে বক্রতার কেন্দ্র সেই পাশে থাকলে আর পজিটিভ। আর পজিটিভ হলে ফোকাস দূরত্ব, বক্রতার ব্যাসার্ধ আর ফোকাস দূরত্ব, এই বক্রতার ব্যাসার্ধ থেকেই কিন্তু ফোকাস দূরত্বটা কাউন্ট হয়। তাহলে আর পজিটিভ হলে এফ পজিটিভ, আর নেগেটিভ হলে এফ নেগেটিভ। বুঝছো? তাহলে বলো উত্তল তলে, একেবারে লাস্ট কথা, বলো উত্তল তলে কয় ধরনের বিম্ব হয়? উত্তল তলে দুই ধরনের বিম্ব হয়, দুই ধরনের, বাস্তব হয়, অবাস্তব হয়। কম বাঁকলে, ভালো করে এগুলোই মাথায় ঢুকাও, কম বাঁকলে অবাস্তব,
কম বাঁকলে বর্ধিত করে মিলানো লাগবে, অবাস্তব। আর যদি বেশি বেঁকে যায় সামনেই মিলবে, বাস্তব। কিন্তু অবতল তলে, এই যে অবতল তলে, অবতল তলে কয় ধরনের বিম্ব হয় বলো? অবতল তলে কয় ধরনের বিম্ব হয়? এক ধরনের। এই ক্ষেত্রে সর্বদাই, এই ক্ষেত্রে সর্বদাই, এই ক্ষেত্রে সর্বদাই অবাস্তব। ঠিক আছে? অনেকে ভাই বেশি বাঁকলে কম বাঁকলে বাঁকাও, বাঁকাও না, বেশি বাঁকলে কম বাঁকলে বাঁকাও না। বাঁকানোর রিজিয়ন হচ্ছে এইটুকু, এইটুকুর মধ্যে বাঁকাইতে হবে তোমার। দেখো এইটা হচ্ছে অবিলম্ব, তাই না? এটা হচ্ছে অবিলম্ব। আর যদি না বাঁকতো আপতিত রশ্মি হচ্ছে এইটা, তাহলে আপতিত রশ্মি এইটুকু পরিমাণ বাঁকতে পারবে। তাহলে এইটুকুর মধ্যে বাঁকাও, এই একটা, এই একটা, এই যে বাঁকাও। তাহলে এইটা হলে এইখানে বিম্ব হবে, এইটা হলে এইখানে বিম্ব হবে। যাই হোক দেখো অবাস্তব, যাই হোক দেখো অবাস্তব। বুঝতে পারতেছ আমার কথাটা? তাহলে এই ক্ষেত্রে কি হবে? সর্বদাই অবাস্তব। তাহলে ক্ষেত্র কয়টা? টোটাল ক্ষেত্র কয়টা? কয়টা টোটাল ক্ষেত্র? কয়টা? তিনটা। নো, টোটাল ক্ষেত্র ছয়টা। টোটাল ক্ষেত্র ছয়টা। বুঝছো? এ ভাই কেমনে কি হইল? প্রতিসারক মাধ্যম কোথায়? এখানে। আর এই পাশে শূন্য মাধ্যম বা হালকা মাধ্যম। হালকা ঘন, হালকা ঘন, এই কারণে এটা। যদি এই প্রতিসারক মাধ্যম এই পাশে পাঠাই দিই তাহলে চেঞ্জ হয়ে যাবে। তখন ভালো করে বুঝো, প্রতিসারক মাধ্যম যদি এই পাশ থেকে এই পাশে আসে তখন অবতল তলে আলোর প্রতিসরণের ক্ষেত্র হবে দুইটা, একটা বাস্তব, একটা অবাস্তব। ঠিক আছে? আবার যদি এই ক্ষেত্রে প্রতিসারক মাধ্যম এই পাশ থেকে এই পাশে প্রতিসারক মাধ্যম থাকে, অর্থাৎ ঘন এই পাশে হালকা এই পাশে, তাহলে তখন আবার আরেকটা ক্ষেত্র। তো তখন উত্তল তলে হবে একটা, তখন অবতল তলে হবে দুটো, উত্তল তলে হবে একটা। তাহলে টোটাল কয়টা? টোটাল ছয়টা। এই ছয়টা ক্ষেত্রে আমাদের ইউ ভি এর সম্পর্ক পড়তে হবে। তো শোনো, ছয়টা ক্ষেত্র দরকার নাই, বুঝতে পারতেছো তো? ঘটনা তো বুঝছো? এইবার শোনো, আমি তোমার আশ্বস্ত করি, ভয় পাইছো না? এবার দেখো ভয় দূর হয়ে যাবে। ছয়টা ক্ষেত্র হোক আর 12টা ক্ষেত্র হোক, আমার টেনশন করার কিছু নেই। আমি চিহ্নের ধনাত্মক প্রথা মাথায় রাখবো, মাথায় রেখে গলীয় তলে প্রতিসরণের ক্ষেত্রে একটা সূত্র বানাবো, এবং সেই সূত্র এই ছয়টা ক্ষেত্রের জন্যই একইভাবেই প্রযোজ্য হবে। ঠিক আছে? একইভাবেই ছয়টা সূত্রই, মানে ছয়টা ক্ষেত্রের জন্য একই সূত্রই প্রযোজ্য হবে। তো সেটাই আমরা পরের ক্লাসে প্রমাণ করব। তাহলে আপাতত তুমি রশি চিত্রগুলো বাসায় আরেকবার আঁকার প্র্যাকটিস করো, যে আমি তিনটা এঁকে দিলাম। বুঝতে পারছো? এই তিনটা বাসায় আরেকবার আঁকার প্র্যাকটিস করো। আমরা কি করব? ক্ষেত্র যাই হোক ভাই, সূত্র বানাবো, একটা বক্স করব, তারপরে ম্যাথ করার উপায় শিখব। জিওমেট্রিক্যাল অপটিক্সের ব্যাপারটা, এটা যদি কেউ তোমার বুঝাই দেয় সুন্দরভাবে তাহলে খুব সহজ। আর যদি না বুঝতে পারো তাহলে তোমার মনে হবে আরে এক একটা ম্যাথ এক এক রকম, এক ক্ষেত্রে প্লাস আর এক ক্ষেত্রে মাইনাস, মানে কি করতেছি না করতেছি দেখবা মাথার মধ্যে সব জিলাপির মতো পেকে যাবে। তো এই কারণে আমরা সুন্দর মতো করে একটা সূত্র বানাবো, আর তারপরে আমি নিয়ম বুঝাই দিব, তুমি দেখবা সব ম্যাথই পারতেছো। তাহলে তোমার আপাতত বাসায় যে কাজটা সেটা হচ্ছে রশি চিত্রগুলো আরেকবার একটু আঁকা, ভি পজিটিভ ভি নেগেটিভ, ইউ পজিটিভ ইউ নেগেটিভ, আর পজিটিভ আর নেগেটিভ, এই ব্যাপারটা একটু বোঝা। ঠিক আছে? টাটা। দাদা আর কয়টা লেকচার লাগবে? আজকে কত হলো? 8 9 10 11 12, 4টা লাগতে পারে সর্বোচ্চ। ঠিক আছে? আর 4টা লেকচার লাগতে পারে।